সো আপনি জানেন যে আমাদের এখন যে প্রজেক্টটা আছে আমাদের এখানে, সেই প্রজেক্টটা একদম স্ক্র্যাচ প্রজেক্ট, এবং এখানে আসলে কন্ট্রোলারে কোনো কন্ট্রোলার নাই, মডেল ভিউ কোনো কিছুই নাই। বাট আমাদের টার্গেট কি, যে আমরা এখন একটা ASP.NET আইডেন্টিটি ইমপ্লিমেন্টেড একটা আমাদের নিজস্ব জিনিস দাঁড় করাতে চাই, রাইট? সো সেক্ষেত্রে একদম টিপিক্যাল যেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা কাজ করি, এরকম একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমরা যেটা করি হচ্ছে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি গোল হচ্ছে কি, যে ইউজার এবং রোল এগুলো নিয়ে তো কাজ করা। সো আমরা একটা মডেলে একটা ক্লাস অ্যাড করি, যে ক্লাসটা আসলে আমাদের ইউজার ক্লাস। সো আমি ক্লাসটা ডাবল ক্লিক করে ফেলছি অ্যাকচুয়ালি, এটার রিনেম করে দেই। সো আমি এটার নাম দিচ্ছি অ্যাপ্লিকেশন ইউজার। and অ্যাপ্লিকেশন রোল। সো আপনি জানেন, আপনি যখন প্রজেক্টে কাজ করবেন আপনার এই ধরনের ইউজার এবং রোল টেবিল লাগবে, এবং সেই অনুযায়ী আপনি আসলে কি চাবেন, যে মূলত এই ইউজারের এগেইনস্টেই স্ট্রিং ইউজার নেম পাসওয়ার্ড এই ইনফরমেশন দিবেন। এছাড়া আপনি আরো কাস্টমাইজ ইনফরমেশন দিতে পারেন, যে সাপোজ ইউজারের আরো প্রোফাইল ইনফরমেশন রাখতে চান। সো সাপোজ ইউজারের লোকেশন ডাটা রাখবেন, অথবা আরো ইনফরমেশন থাকতে পারে, ইউজারের ডেজিগনেশন। সাপোজ যদি আমাদের প্রজেক্টের সাথে ডেজিগনেশন এখানে কথাটা অ্যালাইন না, বিকজ আমাদের প্রজেক্টের পার্সপেক্টিভে ডেজিগনেশন থাকবে আসলে এমপ্লয়ি মডেলে। আমি এক্সাম্পলের পার্সপেক্টিভে এই জিনিসগুলো নিয়ে আসতেছি, বাট মূল এরিয়া কি, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে কি আসে আরো ইমেইল, এই জিনিসগুলো চলে আসে অটোমেটিক্যালি, রাইট? বাট এই একটা অ্যাপ্লিকেশন ইউজার লিখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে না। আমাদের আরো কি দরকার, যে এখন এই অ্যাপ্লিকেশন ইউজারের এগেইনস্টে যাতে ইউজার ঠিকঠাক মতো ক্রিয়েট হয়, ইউজারকে সাইন ইন করানো যায়, দেন ইউজার ঠিকঠাক মতো লগ ইন আছে কিনা, ইউআরএল দিয়ে হিট করলে যাতে ইউজারের ইনফরমেশন না আসে, ওইটা ইনশিওর করা, এত কিছু সাপোর্ট ম্যানেজ করাটা আসলে আপনার অ্যাপ্লিকেশনের জন্য, এটা আসলে মাইক্রোসফট ASP.NET আইডেন্টিটি অলরেডি নিজে ডেভেলপ করে রাখছে। সো আমি যদি এখন ASP.NET আইডেন্টিটি আমার এই প্রজেক্টের এগেইনস্টে এনাবল করতে চাই, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ নুগেট প্যাকেজ। ভাই আমার একটু বলার ছিল। জি বলেন লুৎফুল ভাই। আমি কখন লগ ইন করতে, কখন লগ ইন করতে, কোন কনফিগার থেকে লগ ইন করতে। আপনি চাইলে ইনফরমেশন গুলো আপনার মতো করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। মানে লগ ইন ইনফরমেশন যেগুলো আছে এগুলো আসলে আপনি যেটা বলতেছেন এটা আসলে নেক্সট লেভেল কাস্টমাইজেশন, রাইট? মানে প্রাইমারি স্টেজে আসলে আমরা কি চাই, আমরা প্রাইমারি স্টেজে চাই যে ইউজার ইনফরমেশন, ইউজার যে জিনিসটা নিয়ে কাজ করে, আমি যদি এখানে ফোকাস করি, তো আমার এখানে আসলে অ্যাপ্লিকেশন ইউজারের কাছে ইনফরমেশন কি থাকা উচিত, একটা ইউজার মডেলে যে ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, ইমেল কি, লোকেশন, এটা তো ঠিক আছে, তাই না? মানে এটার মডালিটি কিন্তু ওইটাই, যে আমার ইউজার ইনফরমেশন আসলে কি। এখন আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা হচ্ছে যখন ইউজার লগ ইন করবে তখন তার যে নিজস্ব যে ইনফরমেশন আছে, সে কোন পিসি থেকে লগ ইন করছে, অথবা তার অ্যাকচুয়ালি যদি কোনো ব্রাউজার থেকে লগ ইন করে সেই ব্রাউজারের ইনফরমেশন আসলে কি, সে কখন লগ ইন করছে, কোন লোকেশন থেকে লগ ইন করছে, রাইট? আপনি ইনফরমেশন গুলো জানতে চাচ্ছেন, তাই তো? কখন লগ আউট করছে, এই ইনফরমেশন গুলো যদি আপনি ম্যানেজ করতে চান, তাহলে আপনি জানেন যে তখন আপনি ইউজার হিস্ট্রি টেবিল বানাবেন। সাপোজ আর একটা টেবিল বানাচ্ছেন, আর একটা মডেল বানায় নিচ্ছেন এখানে ইউজার লগ ইন হিস্ট্রি, রাইট? দেন ওই ইউজার লগ ইন হিস্ট্রি টেবিলে তখন আপনি যখন ইউজারকে লগ ইন করাই দিচ্ছেন, এই ইউজার ইনফরমেশন থেকে ইউজার আইডিটা নিয়ে নিচ্ছেন, পাশাপাশি কি আপনার ওই যে ইউজার থেকে যে ইনফরমেশন গুলো পাচ্ছেন সেগুলো আপনি রেখে দিচ্ছেন।
এখন আপনার কোশ্চেন হতে পারে এই যে ডাটাগুলো আছে, এই কি বলেন ব্রাউজার ইনফরমেশন, তারপরে কোথা থেকে লগ ইন করছে, ইউজারের লোকেশন কোথায়, এই ডাটাগুলো আমি কোথা থেকে পাবো, তাই তো? হ্যাঁ, এই ডাটাগুলো আপনি পাবেন আসলে হচ্ছে রিকোয়েস্ট থেকে। যে রিকোয়েস্টটা আপনার কাছে আসতেছে এইচটিটিপি থ্রুতে, যে রিকোয়েস্টটা আসতেছে সেই রিকোয়েস্টের কাছে আসলে আপনি ডাটাগুলো অ্যাভেলেবল পাবেন। সো ওই রিকোয়েস্টের ডাটাগুলো থাকেই আসলে এইচটিটিপি কনটেক্সটের কাছে। দেখবেন যে কোনো কন্ট্রোলারে ঢুকলেই এইচটিটিপি কনটেক্সটে অ্যাক্সেস করা যায়। সো এইচটিটিপি কনটেক্সটের কাছে আসলে অনেক ধরনের ডাটা থাকে। আমি এই আলোচনার পার্সপেক্টিভে যেহেতু এটা চলে আসছে এবং মুশফিকও একবার জিজ্ঞেস করছে এটা নিয়ে কোশ্চেন, সো আমি সাপোজ যে কোনো একটা কন্ট্রোলারে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি যেটা আসলে আমাদের হোম কন্ট্রোলার আপাতত নেই। সো হোম কন্ট্রোলারে আমি যদি এখানে আসি এইচটিটিপি কনটেক্সট, এই জিনিসটা যদি দেখি, দেখবেন যে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। মানে রিকোয়েস্টের ধরন কি ছিল, রিকোয়েস্ট আপনি এখন রিকোয়েস্ট অ্যাক্সেস করছেন, এইচটিটিপি কনটেক্সটে যে রিকোয়েস্টটা আসছে সেটা অ্যাক্সেস করছেন। এখন রিকোয়েস্টের ক্লায়েন্ট সার্টিফিকেট কি, দেন কন্টেন্ট টাইপ থেকে আপনি জানতে পারবেন কন্টেন্ট টাইপটা আসলে কি, মানে কি ধরনের রিকোয়েস্টে করছে। ইভেন এখানে ব্রাউজারের নাম কি সেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোন ব্রাউজার থেকে আসলে সেই রিকোয়েস্টটা করছে। দেন আমি জানি না টাইমের ইনফরমেশনগুলো কি আছে, টাইম আউট টোকেন আছে, বাট রিকোয়েস্ট টাইমিং তো এখন যে রিকোয়েস্ট আসে সেটা এখন যে টাইমিং আছেন সেই টাইমিংটাই হওয়ার কথা। এছাড়াও আরো যে সকল ইনফরমেশন একটা রিকোয়েস্ট সেটারে থাকতে পারে, সব ইনফরমেশন আসলে এখানে আপনি পাবেন। বোঝা গেল কি? হ্যাঁ বলেন। এইচটিটিপি কনটেক্সটের মেইন পারপাসই হচ্ছে এইটা, যে আপনি যে এই যে ইনফরমেশন, মানে আপনি যে কন্ট্রোলারে আছেন বা আপনি যেখানে যে সকল কন্ট্রোলারে আছেন সেই কন্ট্রোলারে বসে যদি কখন আপনার রিকোয়েস্ট রিলেটেড অথবা এইচটিটিপি কনটেক্সট রিলেটেড কোনো কিছু অ্যাক্সেস করা লাগে, বা বিকজ আপনি জানেন যে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা চলতেছেই মূলত এইচটিটিপির উপর বেস করে, তাই না? সো আপনার এইচটিটিপি রিলেটেড যদি কোনো কিছুতে অ্যাক্সেস করা লাগে অবশ্যই আপনার কোথাও না, আপনি তাহলে আপনি আমাকে বলেন আপনি রিকোয়েস্টে অ্যাক্সেস করবেন, যে ইউজার এখন যে রিকোয়েস্টে আপনি আছেন এই ইন্ডেক্সে কেউ একজন রিকোয়েস্ট করছে, এখন আপনি এই রিকোয়েস্টটাতে অ্যাক্সেস করতে চাচ্ছেন, কিভাবে অ্যাক্সেস করবেন? এইচটিটিপি কনটেক্সট ছাড়া তো পসিবল না, রাইট? সো আমরা যেখানে ছিলাম আবার ওখানে ফিরে যাই। অ্যাপ্লিকেশন ইউজারে চলে আসলাম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এই জিনিসগুলো আমরা আসলে প্রোভাইড করছি, বাট আমি চাচ্ছি আইডেন্টিটি ইউজ করব। আবার আগের অবস্থায় আমি নুগেট প্যাকেজ ম্যানেজার থেকে ASP.NET আইডেন্টিটিটা আমার প্রজেক্টে অ্যাড করতে চাই। সো আমি লিখতেছি এখানে আইডেন্টিটি। এখানে খেয়াল করে যদি দেখেন আইডেন্টিটি লিখলে তিনটা রেফারেন্স চলে আসে, একটা হচ্ছে ASP.NET আইডেন্টিটি এন্টিটি ফ্রেমওয়ার্ক, আইডেন্টিটি ওইন, আইডেন্টিটি কোর। বাট আইডেন্টিটি কোর এই জিনিসটা আসলে একদম মানে কোর নাম মানে হচ্ছে একদম কোর পার্ট, এটার সাথে দেখেন কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে এইটা আসলে একদম আইডেন্টিটির বেস যেই ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো এই কোরে দেওয়া আছে। ওইন যেটা আছে সেটা হচ্ছে সে আসলে ডিপেন্ডেন্ট টু আইডেন্টিটি কোর। সো আপনি ওইন আলাদা করে কোর সেটআপ করে তারপর ওইন সেটআপ করতে পারেন, অথবা সরাসরি যদি ওইন ইনস্টল করেন সে অটোমেটিক্যালি আইডেন্টিটি কোডটা আসলে ইনস্টল করে নেবে। সো আই এম গোয়িং ফর মাইক্রোসফট ASP.NET আইডেন্টিটি ওইন, দেন ইনস্টল করলাম। এখানে সে আসলে ডিপেন্ডেন্সি রিজলভ করে পার্টিকুলার আইডেন্টিটি কোডটাকেও সে ইনস্টল করে নেবে। এবং পাশাপাশি আপনি যদি খেয়াল করে দেখেন আরো অনেক ধরনের রেফারেন্স সে আসলে তার নিড অনুযায়ী অ্যাড করে নিচ্ছে প্রজেক্টে। ফাইন, ডান। বাট এই পর্যায় পর্যন্ত আমরা তাহলে যতটুকু অ্যাক্সেস সে রেফারেন্স অ্যাড করছে আপনি যদি ওই জিনিসগুলো দেখেন, মাইক্রোসফট ওইন রিলেটেড যে সকল, ওইন কি জিনিস আমি একটু পরে বলি, এখন আসলে এটা বলার সময় আসে নাই। বাট দেখেন মাইক্রোসফট ওইন রিলেটেড যে সকল রেফারেন্স আছে সেই জিনিসগুলোকে অ্যাড করে নিচ্ছে। বাট এইটা অন্তত জেনে রাখেন যে আইডেন্টিটি, মাইক্রোসফট ASP.NET আইডেন্টিটি বিল্ট আপ অন মাইক্রোসফট ওইন।
রাইট। সো আমি একটু পরে ব্যাখ্যা করতেছি আসলে ব্যাপারটা কি। আপনার আপাতত এসপিরনের আইডেন্টিটি এই জিনিসটা সম্পর্কে ফোকাস থাকলেই হবে। আমি মেইনলি এই দুইটা রেফারেন্স অ্যাড করতে, এই মূলত এই রেফারেন্সটা অ্যাড করতে চাইছি, বাট এইটার যে ডিপেন্ডেন্ট রেফারেন্সগুলো আছে সে সেটা নিজে অ্যাড করে দিছে, রাইট। পরবর্তীতে আমি আরেকটা রেফারেন্স আমাকে অ্যাড করতে হবে, যেহেতু আমরা এনটিটি ফ্রেমওয়ার্কের থ্রুতে আইডেন্টিটি নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে সরি আমি ভুল জায়গায় আসছি, নুগেট প্যাকেজ থেকে আমাকে আসলে অ্যাক্সেস করতে হবে। সো আমি ম্যানেজ নুগেট প্যাকেজে যাচ্ছি এবং এখান থেকে আবারও লিখলাম আইডেন্টিটি। এবং এখানে যদি খেয়াল করে দেখেন মাইক্রোসফট ASP.NET আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক এই জিনিসটা আছে, এইটাও ইনস্টল করতে হবে। এবং যদি এটার কোনো ডিপেন্ডেন্সি থাকে, যেমন এনটিটি ফ্রেমওয়ার্ক তার একটা ডিপেন্ডেন্সি আছে, সো ওই ডিপেন্ডেন্সিটা সে আসলে রিজলভ করে নেবে যদি লাগে। অ্যাকচুয়ালি সে ডাউনলোড করতেছে এনটিটি ফ্রেমওয়ার্ক 6.1.0, বাট কোনো কারণে যদি আপনার মনে হয় যে না এখন যেহেতু আপডেটেড আসছে 6.1.3, সো আপনি অন্য কোনো প্রজেক্টে যদি এনটিটি ফ্রেমওয়ার্ক 6.1.3 ইনস্টল করে থাকেন, তাহলে আপনার এই ওয়েব প্রজেক্টে আসলে 6.1.3 ইনস্টল করা থাকা লাগবে। মানে সবগুলো প্রজেক্টে যাতে সেম রেফারেন্স থাকে সেদিকে খেয়াল রাখেন। অ্যাকসেপ্ট করলাম। কি ব্যাপার, ওটা ঝিমায় পড়লো কেন? শ্রাবণ আছেন? ভেরি গুড। ভিডিও কি পরে আসে? ওকে, তাহলে ওই যে নেটওয়ার্ক কানেকশনের কারণে হতে পারে। সবাই কি সেম প্রবলেম ফেস করতেছেন? এসকিউএল সার্ভার আমি অনেক আগে ওপেন করছি, এখন তো ওইদিকে নাই। রাহুল ভাই আপনার নিজেরই ওই সম্ভবত নেট ভাই। আচ্ছা আমি সেটা দেখতে দিতাম। আপনি শ্রাবণ যেটা করেন আরেকবার ক্লোজ করে আবার একটু কানেক্ট করতে পারেন, রাইট। সো এখন আমরা যেখানে আছি যে মোটামুটি আমরা রেফারেন্সগুলো অ্যাড করলাম এবং ওই রেফারেন্সের পার্সপেক্টিভে আমরা আমাদের প্রজেক্টে কাজ করব। এখন খেয়াল করে দেখেন আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন ইউজার এই যে জিনিসটা ইউজ করছি, এই জিনিসটা আসলে দরকার হবে না, কারণ হচ্ছে আমরা আইডেন্টিটি ইউজ করতেছি। সো আপনাকে অ্যাপ্লিকেশন ইউজার যেই ক্লাসটা আপনি নিজের জন্য লিখতেছেন সেই ক্লাসটা আপনি যদি আইডেন্টিটি ইউজার দিয়ে ইনহেরিট করেন, তাহলে এই আইডেন্টিটি ইউজারের কাছে অলরেডি যে রেফারেন্সগুলো থাকার কথা বা যে রেফারেন্সগুলো থাকা দরকার সেই রেফারেন্সগুলো সে রেখে দিবে। সো এখানে খেয়াল করে দেখেন আমরা যদি আইডেন্টিটি ইউজার এইটার ডিক্লারেশনে যাই, আমরা জাস্ট বোঝার চেষ্টা করি, ডিপ ডাউন যাই। হ্যাঁ, ডিপ ডাউন করতেছি। সো গো টু ডেফিনেশন। অ্যাকচুয়ালি আমি এখন আসছি আইডেন্টিটি ইউজারের কাছে, এবং আইডেন্টিটি ইউজারের কাছে যদি খেয়াল করে দেখেন এখানে আসলে আমি যদিও ডিটেলিং দেখতে পাচ্ছি না, বাট সে কিছু যেমন আই ইউজার, এই আই ইউজার ইন্টারফেসটাকে সে ইউজ করতেছে, এবং আইডেন্টিটি ইউজার যেই ক্লাসটাকে আমি ইনহেরিট করতেছি এটা আসলে মূলত আসছে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছ থেকে। সো এনটিটি ফ্রেমওয়ার্ক মূলত এই আইডেন্টিটি ইউজারকে ইউজ করতেছে, রাইট। অর্থাৎ আইডেন্টিটি ইউজারের যাবতীয় যা ইনফরমেশন এটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের সুবিধার জন্য আমরা ইউজ করতেছি। এবং আই ইউজার যে ইন্টারফেসটা আছে এটা ডেফিনেশনে যদি আমি যাই, যেটা আপনাদের আগেও বলছিলাম যে মডেল যে ডেফিনেশনগুলো আছে, সো যদিও এখানে দেখা যাচ্ছে না, আমি জানি না, ও আসলে মনে হয় ডেফিনেশন দেখাবে না, বাট আমি আরো ডিপ ডাউন করলাম। এখানে আসলে আছে আইডি এবং ইউজার নেম, যদিও এই পর্যায় পর্যন্ত সে আমাকে দেখাচ্ছে, বাট আমরা জানি যে আরো ডিটেলিং আছে।
ওপেন সোর্স প্রজেক্টে গেলে ওই জিনিসগুলো দেখা যেত। সো আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এই জিনিসগুলো এখান থেকে সরাই দিই, যেহেতু এটা আইডেন্টিটি ইউজারের কাছে অলরেডি আছে। বাট যেহেতু আমার ইউজার স্পেসিফিক লোকেশন এবং ডেজিগনেশন এই জিনিসগুলো দরকার, এই জন্য আমি এই জিনিসগুলো এখানে রাখতেছি। সেম অ্যাপ্রোচ হওয়া উচিত অ্যাপ্লিকেশন রোলের ক্ষেত্রে, এবং রোলের ক্ষেত্রে আমি ইনহেরিট করতেছি আইডেন্টিটি রোল, এবং এইটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছ থেকে আসছে। দেন আমাদের একটা কনটেক্সট থাকার কথা, ডিবি কনটেক্সট, যেটা আমরা নিজেরা ম্যানেজ করি। দেখেন এনটিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা কিন্তু অনেক সহজ, মানে সরি আইডেন্টিটি নিয়ে কাজ করা অনেক সহজ। তো আপনার যদি কোনো জায়গায় মনে হয় যে না এই জায়গায় একটু কঠিন লাগতেছে, আমাকে জিজ্ঞেস করে নিন, তাহলে আমি ওই জায়গাটা এক্সপ্লেন করতে পারবো। সো আমি কনটেক্সট নামে একটা ফোল্ডার নিচ্ছি এবং এখানে একটা ক্লাস নিচ্ছি, আমাদের যে কনটেক্সট ক্লাস হবে সেটাই। সো আমি সাপোজ এটার নাম দিচ্ছি অ্যাসেট। আসলে অ্যাসেট ডিবি কনটেক্সট নিয়ে আমরা অনেক কাজ করছি, আমি অন্য কোনো এক্সাম্পলে যাই, আমাদের টিপিক্যাল যে এক্সাম্পল আছে সেটাই যাই, ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট। সো আমি একটা আমার নিজের মতো ডিবি কনটেক্সট অ্যাড করে নিচ্ছি, এবং সেক্ষেত্রে আপনি যেহেতু আইডেন্টিটি এনেবল করতে চান আপনার কনটেক্সট, এবং আপনি যদি মনে করেন আপনি সেম কনটেক্সটটা ইউজ করবেন আইডেন্টিটি ম্যানেজ করার জন্য, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ডিবি কনটেক্সট ইউজ, এটাকে ইনহেরিট করে দিতে হবে অবশ্যই। আইডেন্টিটি ডিবি কনটেক্সট এটা আসলে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছ থেকে আসছে, এবং এইখানে যে ক্যাপাবিলিটিটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আইডেন্টিটি রিলেটেড যে সকল লেভারেজিং লাগবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের থ্রুতে আইডেন্টিটি রিলেটেড যে সকল সাপোর্টগুলো লাগবে সেটা আসলে আইডেন্টিটি ডিবি কনটেক্সটে অ্যাড করা আছে। এবং আপনাকে এখানে আসলে ইউজারের যে ক্লাসটা আপনি ইউজ করতেছেন সেই ইউজার ক্লাসটা আসলে বলে দিতে হবে। সো আমাদের ইউজার ক্লাসের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার, আমি সেটা বলে দিচ্ছি, এটা বলে দিলেই হবে। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমার অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে দুইটা ডিবি কনটেক্সট থাকবে? নো নো, আমরা একটা ডিবি কনটেক্সটই ম্যানেজ করতেছি, ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট, রাইট? বাট যদি আপনি মনে করেন না আপনি ইউজারের জন্য আলাদা ডিবি কনটেক্সট ম্যানেজ করতে চান, সাপোজ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, আমার কথা কি বুঝতে পারতেছেন? অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট আপনি ধরেন আলাদা একটা কনটেক্সট ম্যানেজ করতে চান, তাহলে যেটা আসলে শুধুমাত্র অথেন্টিকেশন অথরাইজেশন এগুলো নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে আপনি এটাকে আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন ইউজার, আমি এটাতে আইডেন্টিটি দিয়ে ইনহেরিট করলাম। সো আমার সেক্ষেত্রে আমার যে ডিবি কনটেক্সট আছে ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট, সেটা কেটে লাগতেছে না। আমার পয়েন্টটা কি বুঝতে পারতেছেন? ভাইয়া আমাদের অ্যাসেট ডিবি যে কনটেক্সটটা ছিল ওটার মধ্যে যদি এই কনটেক্সটটা ইনহেরিট করে দেওয়া হয় তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে। মানে আমি আবারও বলি, আমি আপনাদের যেহেতু আবার অ্যাসেট ডিবি কনটেক্সট নিচ্ছি এটার নাম, রাইট, আপনাদের বোঝার সুবিধার্থে। সো এবার আমি এইটাকে ইনহেরিট করতাম কাকে দিয়ে? ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করতাম না আগে, রাইট? আমাকে তো ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করতে হতো, বাট আমি এখন আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক যেহেতু ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এটাকে ইনহেরিট করতে হবে আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে। এবং আপনি যদি আইডেন্টিটি ডিবি কনটেক্সটের ডেফিনেশনে যান, দেখবেন যে ও আসলে ইনহেরিট করা আছে অলরেডি ডিবি কনটেক্সট দিয়েই। আমি একটু ডিপ ডাউন করতেছি। সো ও আলটিমেটলি ডিবি কনটেক্সট দিয়ে ইনহেরিট করা আছে, বাট পাশাপাশি আপনি যে সকল ফিচার পাবেন আপনি যদি এখানে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে যদি ডিবি কনটেক্সট আমি ইনহেরিট করি, এখানে ডিবি সেটে কি কি আছে খেয়াল করে দেখেন, রোলস, তাই তো? ডিবি সেটে সেট করা আছে রোলস, ইউজার্স। সো এখানে টাইপ যদি আপনি ইউজারের টাইপ, রোল টাইপ এগুলা বলে দেন, তাহলে সে অটোমেটিক্যালি রোল এবং ইউজার এই জিনিসগুলা ক্রিয়েট করে ফেলবে। বোঝা যাচ্ছে কি? সো আমি আবারও যাই আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি ডিবি কনটেক্সটে। লুথুর ভাই কিছু একটা বলতে যাচ্ছেন, বলেন। ক্লিয়ার বুঝতে পারছেন? ফাইন। সো আমি যদি আইডেন্টিটি ডিবি কনটেক্সটে দিয়ে ইনহেরিট করি, আমি যে ইউজার রিলেটেড যে সাপোর্টগুলো আছে কনটেক্সটের ভিতরে, সেই সাপোর্টগুলো অটোমেটিক্যালি আমার কনটেক্সটে ইনহেরিট করে নিচ্ছি, অনেকটা এরকম। এবং এই আইডেন্টিটি ডিবি কনটেক্সট হয়তো আমি লিখতাম, আমার জায়গায় এসপি ডটের আইডেন্টিটি লিখে দিছে। সো
জাস্ট এটা আমি লিখলাম, এই কারণেই আমাকে এখন এখানে ডিবি সেট অফ ইউজার, অ্যাপ্লিকেশন ইউজার বা এই কথাগুলো আসলে লিখতে হবে না। কেন লিখতে হবে না? বিকজ আমি আসলে আমার অ্যাপ্লিকেশন ইউজার, এইখানে যদি আপনি এই কথাটা লেখেন, দেখেন ও বলতেছে যে অলরেডি তুমি এইটা কেন লিখতেছো, এটা তো আসলে আমার যে ইনহেরিট করা আছে এই আইডেন্টিটি ডিবি কনটেক্সট, তো সেই ক্লাসটাকে হাইড করে ফেলবে। এই যে হাইড প্রপার্টি ফ্রম ক্লাস ASP.NET আইডেন্টিটি ডিবি কনটেক্সট। সো সে বলতেছে এটা লেখার দরকার নাই, এটা অলরেডি আমি নিজের ভিতরে লিখে রেখে দিছি। এবং আপনাকে যদি ইউজার রিলেটেড কোনো অ্যাক্সেস করতে হয়, তাহলে আপনি অ্যাসেট ডিবি কনটেক্সটের থ্রুতে কিন্তু অ্যাক্সেস করবেন না, আপনি অ্যাক্সেস করবেন ইউজার ম্যানেজার এর থ্রু দিয়ে। এটা আপনার প্রথম দিকে আমি আলোচনা করছিলাম, মনে আছে কিনা? সো এখানে আমার জাস্ট সিম্পলি বলে দিতে হবে আসলে আমার যে কাস্টমাইজড ইউজার ক্লাসটা আছে সেই ক্লাসটাকে চিনাই দিতে হবে, তাহলে ও বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আমার ডিবি কনটেক্সটের ভিতরে ডিবি সেট ইউজারের টাইপটা হবে আসলে অ্যাপ্লিকেশন ইউজার। বোঝা গেল কি? হ্যাঁ, এখানে তাহলে আমার নরমাল ডিবি সেট গুলো থাকবে। হ্যাঁ, আর এখানে আমার ইউজারও থাকবে। রাইট। ইউজার আমার এখানে লেখা লাগতেছে না। এখন আমি ধরেন আরেকটা মডেল নেই আমাদের বোঝার সুবিধার্থে, আমাদের অ্যাসেট রিলেটেড মডেল নেই। সো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, অর্গানাইজেশন ক্লাস, এবং অর্গানাইজেশনের কিছু প্রপার্টি তো আছেই। আপাতত এই দুইটা থাকুক। সো আপনার অ্যাসেট ডিবি কনটেক্সটে তো এই ডিবি সেটটা চিনে দিতে হবে, রাইট? এটা তো আর আইডেন্টিটি কনটেক্সট চেনে না। আইডেন্টিটি কনটেক্সট শুধুমাত্র কাজ করতেছে আপনার ইউজার আইডেন্টিটি নিয়ে, সে তো আর আপনার নিজস্ব অ্যাপ্লিকেশন আইডেন্টিটি নিয়ে কাজ করে না। সো এখানে আপনি তখন ডিবি সেটে বলে দিবেন অর্গানাইজেশন। এটা কি বোঝা গেল এখন? সো আপনি যখন অ্যাসেট ডিবি কনটেক্সটে ইনস্ট্যান্স তৈরি করতেছেন, আপনি অর্গানাইজেশনও পাচ্ছেন, এবং অ্যাসেট ডিবি কনটেক্সট কি আপনি ওই যে আমি আমার পিকচারটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে ডিবি কনটেক্সট কথাটা বলতেছিলাম, ডিবি কনটেক্সট চিনাই দিতে হবে। এই ডিবি কনটেক্সটটা তো আসলে আমাদের এখন ওই অ্যাসেট ডিবি কনটেক্সট চিনাই দিলেই হয়ে যাচ্ছে। সে তখন বুঝতে পারবে যে তার ইউজার স্টোর আসলে অ্যাসেট ডিবি কনটেক্সট, বিকজ আমি যেহেতু আইডেন্টিটি কনটেক্সট দিয়ে এখন এটাকে ইনহেরিট করছি। সো ইউজার স্টোর হিসাবে সেইটাকে সিম্পলি ইউজ করতে পারবে। সো ইউজার স্টোর হিসাবে যদি আপনাকে কোনো কনটেক্সটকে ইউজ করাতে হয়, অবশ্যই আপনাকে আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে ওই ডিবি কনটেক্সটকে ইনহেরিট করাইতে হবে। পয়েন্টটা কি বোঝা গেল? ফাইন। সো এখন আমরা যদি একটা মাইগ্রেশন করি এই প্রজেক্টের এগেইনস্টে, তাহলে দেখতে পারবেন যে ডাটাবেসটা ক্রিয়েট হয় সেই ডাটাবেসটা আসলে কেমন। সো আমি ওয়েব কনফিগে যাচ্ছি এবং আমাদের যে কানেকশন স্ট্রিং সেটা আমরা চিনাই দিই। সো কানেকশন স্ট্রিংস add name asset identity ওকে, আমার নাম তো হচ্ছে asset db context, আমি asset db context নাম দিই asset db context, এবং কানেকশন স্ট্রিং এর নাম হচ্ছে বুঝি নাই। ও আচ্ছা, কন্ট্রোল ট্যাব, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ট্যাব। কন্ট্রোল ট্যাব দিলে সে আগের ট্যাবে যাবে আর কি। সো কানেকশন স্ট্রিং হিসেবে আমি বলে দিচ্ছি ডাটাবেস, ডাটাবেসের নাম দিই হচ্ছে, সরি আগে সার্ভারটা বলে দিই, সার্ভার হচ্ছে আমার লোকাল সার্ভার, এবং ডাটাবেস হচ্ছে না না এটা ইম্পর্টেন্ট না, আপনি আগে পরে দিতে পারেন। ডাটাবেস let's migrate our project. So এই প্রজেক্টটাকে against জি বলেন।
অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন ব্রাঞ্চ দুইটা মডেল তৈরি করেন পরবর্তীকালে। ফাইন। আজকে কিন্তু আমাদের অর্গানাইজেশন বা অর্গানাইজেশন ব্রাঞ্চ নিয়ে কোনো কাজ নাই, শুধুমাত্র ইউজার নিয়ে কাজ করবো, বুঝতে পারছেন? ভাই আমি কি বুঝতে ও আচ্ছা, সে রিলেশনটা বিল্ড আপ করে কিনা, তাই তো? ফাইন, আমি অর্গানাইজেশন ব্রাঞ্চ নিচ্ছি এবং এখানে প্রপার্টি হিসেবে দিচ্ছি আইডি, সরি নেম, এবং অর্গানাইজেশন, অর্গানাইজেশন আইডি, এবং আমি অর্গানাইজেশনের কাছে যাই, এখানে গিয়ে আমি বলে দিই আই কালেকশন অফ ম্যানেজমেন্ট ব্রাঞ্চ, ওকে। সো এখন আমি যেটা করি সেটা হচ্ছে এনাবল মাইগ্রেশন করি। ভাইয়া হ্যাঁ ঠিক। হ্যাঁ ভাইয়া, আমি যখন মাইগ্রেশন করতেছিলাম তখন ওখানের মধ্যে আমি একটা নাম দিয়েছিলাম অর্গানাইজেশন ব্রাঞ্চেস, অর্গানাইজেশন চেঞ্জেস নামে একটা ইয়া করছিলাম। বাট আমার ওখানে বারবার দেখাচ্ছিল আপডেট যখন করতেছি, আপডেট ডাটাবেস যখন করতেছি, তখন এখানে বারবার দেখাচ্ছিল যে মানে অলরেডি সেম নেম, মানে এরকম একটা প্রবলেম দেখাচ্ছিল। মানে ওটা কেন হচ্ছিল? এটা আমি আপনার ক্ষেত্রে কেন হচ্ছিল এটা কিভাবে বুঝবো, দেখতে হবে। না, অলরেডি সেম নেম দেখাচ্ছিল ওখানে আপডেট দেওয়া করার সময়। আমি অলরেডি সেম নেম দেখাচ্ছিল নাকি দেখাচ্ছিল যে অলরেডি মাইগ্রেটেড এরকম কিছু? না না, অলরেডি মাইগ্রেট দেখাচ্ছিল না, অলরেডি সেম নেম দেখাচ্ছিল। ওকে, তো আপনার স্পেসিফিক প্রবলেম আপনার কাছ থেকে দেখতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না এখন কেন দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না ঠিক, রাইট? কানেকশন, সেম প্রবলেমটা আমি মোস্টলি বুঝতেছিলাম, কি জন্য বুঝতেছিলাম না। ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা দেখেন তো বানান কোথাও ভুল করছি কিনা। সার্ভার ইকুয়াল টু লোকাল, ডাটাবেস ইকুয়াল টু অ্যাসেট আইডি কনটেক্সট ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু, কানেকশন স্ট্রিং ঠিকই তো লিখছি। ডাটাবেস সার্ভার, হ্যাঁ, সার্ভারে যেগুলো যে লোকাল লিখে দেয়, এটা কি মানে কি লোকাল লিপি নাকি আমার লোকাল সার্ভারটা? লোকাল সার্ভার মিন করে, লোকাল, এই যে লোকাল আমার সার্ভার নাম। ওকে, লেটস সি। ও যেটা বলতেছে যে আমি কানেকশন স্ট্রিং ভুল লিখছি। Let's try again. মাইগ্রেশন হয়েছে, এবার যেহেতু ইরর দিছে আমি এটাকে ফেলে দেই। And again try to enable migration.
আমি জাস্ট কানেকশন স্ট্রিং এর নামটা এখানে বলে দিচ্ছি। অনেক সময় প্রবলেম হয় এই কানেকশন স্ট্রিং এর নাম বলে না দিলে, আইডেন্টিটি কনটেক্সট ইউজ করলে। সো অ্যাগেন লেটস ট্রাই মাইগ্রেশন অ্যাড করার জন্য। Let's build the project. Fine, and let's try again. রাইট, সো প্রবলেম আসলে ওখানেই ছিল। যেহেতু আমি আইডেন্টিটি ডিবি কনটেক্সট থেকে ইনহেরিট করছি, ও আসলে কনভেনশনের বাইরে চলে গেছে, যে কারণে আমাকে কনভেনশন ওকে চিনাই দিতে হয়েছে যে এটা আসলে আমার কানেকশন স্ট্রিং এর নাম। কখনো যদি আপনি কাস্টমাইজ করতে চান কানেকশন স্ট্রিং এর নাম, কানেকশন স্ট্রিং এর নাম অন্য কোনো নাম দিতে চান দিতে পারেন, তবে এখানে তখন আপনাকে পার্টিকুলার কানেকশন স্ট্রিং এর নামটা বলে দিলেই হবে। কনফিগার, জি বলেন। ডিবি কনটেক্সটে ব্রাঞ্চটা দিয়ে দিব। জি, ব্রাঞ্চ না দিলেও পাবে। কেন পাবে আমি একটু বলি। কারণ হচ্ছে অর্গানাইজেশনে এখানে আমি মডেলে কি করছি, ব্রাঞ্চের রেফারেন্স চিনাই দিছি না। যদি কোনো এন্টিটি মডেলে কোনো ব্রাঞ্চ রেফারেন্স মানে কোনো মানে অন্য কোনো মডেল রেফারেন্স হিসেবে থাকে, তাহলে ওইটাকেও কিন্তু সে অটোমেটিক্যালি ডাটাবেজে অ্যাড করবে। এটা একটু মাথায় রাখেন। অনেক সময় দেখবেন যে আপনি হয়তো ডিবি সেটে অ্যাড করতে ভুলে গেছেন, বাট আপনি দেখতেছেন টেবিলে অ্যাড হয়েছে, তখন আপনার কাছে মনে হচ্ছে যে আমি ডিবি সেটে অ্যাড করি নাই, টেবিলে কেন অ্যাড হয়েছে। এটার মূল কারণ হচ্ছে যে কোনো মডেলের ভিতরে যদি অন্য কোনো মডেলের রেফারেন্স থাকে তাহলে সেটাকে সে অ্যাড করবে। বাট যদি আপনি ডিবি সেট হিসেবে অ্যাড না করেন, সমস্যা হচ্ছে কি যে ওইটাকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। এখন আমি এটাকে টেবিল হিসেবে অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। সো এখন আমি যেটা করি, আমাদের মাইগ্রেশন যেই সেকশনটা আছে, আমি আপাতত অটোমেটিক মাইগ্রেশন এনাবল ট্রু করে রেখে দেই। সো আমি ম্যানুয়ালি মাইগ্রেশন অ্যাড করতেছি না, বাট না ফলস রাখি, কারণ আছে ফলস রাখলে আমি আপনাদের কিছু জিনিস দেখাতে পারবো। সো আমি এখানে যেটা করি, একটা মাইগ্রেশন অ্যাড করি, অ্যাড মাইগ্রেশন। অলরেডি একটা মাইগ্রেশন অ্যাড থাকার কথা বর্তমান মডেলের পার্সপেক্টিভে, নাই। ফাইন, সো আমি অ্যাড মাইগ্রেশন করি, এটা নাম দিচ্ছি ইনিশিয়াল ক্রিয়েট। এই মাইগ্রেশন ফাইলটা যদি আপনি খেয়াল করে দেখেন, একটু জুম ইন করে দিচ্ছি, এখানে যা যা লেখা আছে ডাটাবেজে আসলে তাই তাই ক্রিয়েট হবে, আপনি জানেন। সো ক্রিয়েট টেবিল অর্গানাইজেশন ব্রাঞ্চেস ক্রিয়েট হতে যাচ্ছে, অর্গানাইজেশন টেবিল ক্রিয়েট হতে যাচ্ছে, সাথে সাথে ASP.NET রোলস নামে একটা টেবিল সে ক্রিয়েট করে দিবে, যেখানে রোলের ইনফরমেশন গুলো আছে, আইডি, নেম, ডিসক্রিমিনেটর। ASP ইউজার রোল ক্রিয়েট হতে যাচ্ছে, ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট হতে যাচ্ছে, যেখানে ইউজার রিলেটেড যত ধরনের ইনফরমেশন দরকার সবই আছে, পাশাপাশি আমার লোকেশন এবং ডেজিগনেশন এই দুইটা প্রপার্টি আছে, রাইট। এবং ASP ইউজার ক্লেইমস, এই জিনিসটা আমি আজকে আলোচনা যাব না ক্লেইমের দিকে, বাট আমি হয়তো আপনাদের নেক্সট লেভেলে যদি এটা নিয়ে কাজ করতে চান ডিরেকশন দিব। পাশাপাশি ডাউন মেথডটা দেওয়া আছে। সো মোটামুটি আপনি আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কি কি টেবিল আসলে আপনার যাবে এই মাইগ্রেশন যদি আমি আপডেট ডাটাবেস করি। সো আমি এখানে ডাটাবেস আপডেট করতেছি, এবং রেডি থাকি ডাটাবেসটা দেখার জন্য। সো অ্যাসেট, নো এটা না, অ্যাসেট আইডেন্টিটি আমি কি নাম দিয়েছিলাম, again try to refresh। এটা আমাদের ডাটাবেসের নাম হচ্ছে অ্যাসেট টিবি আইডেন্টিটি কনটেক্সট। এবং আমি যদি টেবিলের ডেফিনেশন দেখি, এখানে খেয়াল করে দেখেন, আপনার টেবিল হিসাবে আপনার নিজের ডাটাবেসেই ASP.NET রোলস, ক্লেইমস, লগইনস, ইউজার্স এগুলো আসলে এই ডাটাবেসগুলা, এই টেবিলগুলো হচ্ছে আপনার আইডেন্টিটি রিলেটেড টেবিল। পাশাপাশি অর্গানাইজেশন এবং ব্রাঞ্চেস, এই দুইটার টেবিল হচ্ছে কি আপনার নিজস্ব অর্গানাইজেশন ম্যানেজ করার টেবিল,
কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত আমাকে কনফার্ম করেন। কার কোনো কোশ্চেন আছে? ফাইন। সময় পাবো না শ্রাবণ, বাট আমি ক্লেমের হ্যাঁ 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 মানে ক্লেমের কিছু ব্যাপার স্যাপার আছে, মানে এটা নিয়ে আসলে প্রাইমারি স্টেজে আলোচনা করাটা ঠিক না। আপনি যদি রোল দিয়ে ম্যানেজ করতে পারেন, ক্লেমের দিকে পরে যাওয়াটা উচিত। মানে আমার আসলে এই কোর্সের ভিতরে এটা প্ল্যান নাই যে ক্লেম নিয়ে আলোচনা করার, বাট আমি আপনাদের প্রাইমারিলি ধারণা দিব যে ক্লেম কিভাবে কাজ করে। কারো কোনো কোশ্চেন আছে? কেউ একজন বলতেছিলেন মাঝখানে কিছু একটা। আচ্ছা ফাইন। সো চলে আসি, আপনি দেখেন আমাদের সেই ইউজার এবং রোল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা প্রপার ওয়েতে ইউজারটা রেজিস্টার যখন করব, রেজিস্টার করার সময় যাতে ইউজারটা ক্রিয়েট করতে পারে এবং ইউজারকে যদি কোনো রোল দেওয়া লাগে সেই রোলটা অ্যাসাইন করতে পারে ঠিকঠাক মতো, এবং পরবর্তীতে যাতে সেই ইউজারের এগেইনস্টে সাইন ইন করাইতে পারে। এটা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট। তারপরে কি পারমিশন, অথরাইজেশন, এই জিনিসগুলো চলে আসে। সো প্রথম আমরা আসলে আমাদের কন্ট্রোলারে চলে আসি, হোম কন্ট্রোলারে, এবং হোম কন্ট্রোলারে আমি এখন টার্গেট করতেছি আমি একটা ডামি ইউজার বানাবো, এবং সেই ইউজারের এগেইনস্টে আমি আসলে ওই ইউজারকে প্রথমে, যদি ওই ইউজার যদি অলরেডি থাকে তাকে লগ ইন করাবো, যদি না থাকে তাহলে ইউজার ক্রিয়েট করাবো, এরকম একটা কিছু আমি লিখতে যাচ্ছি। সো প্রাইমারি স্টেজে আপনাদের যেটা বলছিলাম যে ইউজার ম্যানেজার ক্রিয়েট করা। সো আমি ইউজার ম্যানেজার একটা অবজেক্ট নিতে চাই। সো খেয়াল করে দেখেন এই ইউজার ম্যানেজার যে ক্লাসটা আছে, আমি একদম ম্যানুয়াল প্রসেসে আগাচ্ছি। পরবর্তীতে কিভাবে সাজাই গুছাই এটা রাখা যায় সেটা হয়তো আলোচনা করে ফেলবো। সো ইউজার ম্যানেজারটা আসছে কোথা থেকে? মাইক্রোসফট ASP.NET আইডেন্টিটি ইউজার ম্যানেজার থেকে, এবং এটা টাইপ আমাকে বলে দিতে হবে। ইউজার ম্যানেজার যখন আমি ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমার টাইপ হিসাবে বলে দিতে হবে অবশ্যই ইউজার স্টোরের টাইপটা কি হবে। সো আমি এই যেহেতু ডিপেন্ডেন্সি আছে, আমি এখানে একটা ইউজার স্টোর ক্রিয়েট করতেছি। এবং ইউজার স্টোর ক্রিয়েট করার সময় আমাকে কনটেক্সট বলে দিতে হবে। সো আমি এই জন্য কনটেক্সট ক্রিয়েট করতেছি। আমি টুলটা দিক থেকে যাচ্ছি, অ্যাসেট ডিবি কনটেক্সট, সো এখানে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার। আমি মেবি কোথাও ভুল করতেছি, একটু শিওর হয়নি। রাইট। সো ইউজার ম্যানেজারকে আমি
অ্যাপ্লিকেশন ইউজার হিসেবে বলে দিচ্ছি টাইপ, এবং এখানে আমাকে পাস করে দিতে হবে ইউজার স্টোর। জাস্ট আমি কিছু রেফারেন্স ক্রিয়েট করছি। এখন যেহেতু ইন্ডেক্সে আসলে রিকোয়েস্ট আসলে আমি একটা ইউজার ক্রিয়েট করতে চাই, সো এটা নাম দিলাম ইউজার ইকুয়াল টু নিউ অ্যাপ্লিকেশন ইউজার। আপনি জানেন যে যদি আপনি এখন রেজিস্টার নামে কোনো একটা ইয়াতে থাকেন, মানে রেজিস্টার নামে যদি কোনো একটা অ্যাকশনে থাকেন, আপনি এখানে সাপোজ রেজিস্টার মডেল বা এরকম একটা মডেল পাস করলে সেই মডেল থেকে যে ডাটাটা পাবেন সেটা ইউজার হিসেবে আপনি এখানে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। সো যেহেতু আমি একদম ডেমো মোডে আছি, আমি এখানে ডামি ডাটা ক্রিয়েট করতেছি। বলেন। রাইট। এটা একটা ওভারলোড আছে, মেবি কনটেক্সট চিনে দিলে সে ওভারলোড দেখে বুঝে নেবে। এটা না চিনে দিলে ও তো কনটেক্সটটাকে চিনবে না। আমারই ভুল ছিল। থ্যাংক ইউ। এবার কি ক্লিয়ার? ফাইন। সো ইউজার নেম, আমি আমার ইউজার নেম হিসেবে আমার নাম দিচ্ছি এন্ড ইমেল, এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বলার কিছু নাই, বিকজ পাসওয়ার্ড ইউজারের ইনফরমেশন হিসেবে এইভাবে বলে দেওয়ার কিছু নাই। এটা আসলে আপনি যখন পাসওয়ার্ড ইনপুট দিবেন তখন আসলে মডেলের সাথেই আসবে। সো আমি কিছু একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, হার্ড কোডেড পাসওয়ার্ড দিয়ে দিই, স্ট্রিং পাসওয়ার্ড ইকুয়াল টু cd123। সো আমাদের ইউজার স্পেসিফিক আরো কিছু ইনফরমেশন ছিল, আপনার মনে আছে কিনা? যে সাপোজ আমরা বলছিলাম লোকেশন, সো আমি লোকেশন ইনফরমেশন দিচ্ছি ঢাকা, এবং পাশাপাশি আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে ডেজিগনেশন ফাইন। এটা আমার ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই ইউজারটা আপনার মডেলের থ্রুতেও আসতে পারে, আপনি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করতেছেন, এই পার্থক্যগুলো আপনি এখন বুঝে ফেলার কথা। দেন এই ইউজারটাই মূলত আমি কি করতে যাচ্ছি, যে আমি আগে চেক করতে চাই যে ইউজারটা আসলে ডাটাবেজে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে সে ক্রিয়েট করুক, আর যদি থেকে থাকে তাহলে সে লগ ইন করাক। আমার টার্গেট আসলে এইটা। সো আমার আগে ম্যানেজারের কাছ থেকে চেক করতে হবে যে ইজ এক্সিস্ট, অথবা আমি ইউজারকে নিয়ে আসি এক্সিস্টিং ইউজার ইকুয়াল টু ইউজার ম্যানেজারকে আমি রিকোয়েস্ট করতেছি, ম্যানেজার তুমি আমাকে ঠিক ভুলে গেছি মেথডটা আসলে, অবশ্যই আছে। ফাইন রাইট, ফাইন বাই সো আমি সেক্ষেত্রে ফাইন বাই আইডি করতে পারি। ফাইন বাই আইডি এবং ইউজার আইডি আমি পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমার ইউজার নেম, অথবা ফাইন বাই ইউজার, ফাইন বাই শুধু ফাইন্ডও পাঠিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে মনে হয় ইউজার পাঠিয়ে দিলে হবে। সো সে বলতেছে যে ইউজার নেম, মানে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন ইউজার ম্যানেজারের কাছে ফাইন্ড অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই ইউজার নেম, ফাইন্ড বাই ইমেইল, অ্যাসিনক্রোনাস মেথড আছে এবং নরমাল মেথড আছে। অ্যাসিনক আমি একটু পরে দেখাই দিব, বাট নরমাল মেথডে যদি যাই আমি ইমেল দিয়ে ফাইন্ড করতে পারি, নেম দিয়ে ফাইন্ড করতে পারি, শুধু ফাইন্ড আছে,
শুধু ফাইন্ড এর ক্ষেত্রে আপনাকে লগইন ইনফো পাঠাতে হবে। সো আমরা একটু আগে চেক করে আসি লগইন ইনফো ব্যাপারটা আসলে কি। সো ইউজার লগইন ইনফো নামে আমি একটা ক্লাস তৈরি করি। ওকে, এখানে আবার লগইন প্রোভাইডার অনেক কিছু বলে দিতে হচ্ছে। সো আমি ওদিকে না যাই। আপনার যদি রেজিস্টার্ড লগইন প্রোভাইডার থাকে তাহলে সেইখান থেকে আপনি লগইন ইনফো দিয়ে লগইন করতে পারেন, বাট আমি আপাতত ফাইন্ড বাই ইউজার আইডি অর ইউজার নেমে যাচ্ছি। ইউজার নেম পাঠিয়ে দিব, সে আমাকে পার্টিকুলার ইউজারটা রিটার্ন করে দিবে, এক্সিস্টিং ইউজার। সো আমি যদি দেখি ইফ এক্সিস্টিং ইউজার ইজ নট ইকুয়াল টু নাল, সো আমার টার্গেট হচ্ছে তাকে সাইন ইন করাই দিব, এলস নতুন ইউজার ক্রিয়েট করাবো। সো সেক্ষেত্রেও আপনি যেহেতু ইউজার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রেও আপনাকে ইউজার ম্যানেজারের হেল্পই নিতে হবে। সো ইউজার ম্যানেজারকে আমি রিকোয়েস্ট করতেছি, ইউজার ম্যানেজার প্লিজ ক্রিয়েট, আমার অ্যাপ্লিকেশন ইউজারের অবজেক্টটা পাঠিয়ে দিলেই হবে। সো এই ইউজারটা যাতে সে ক্রিয়েট করে দেয়, এবং ক্রিয়েট অ্যাজ এ রেজাল্ট হিসাবে আসলে একটা আইডেন্টিটি রেজাল্ট পাঠিয়ে দিচ্ছে। সো আমি রেজাল্টটা আসলে রিসিভ করি var রেজাল্ট, এবং এই রেজাল্টের কাছে আমি যদি চেক করি ইফ সাকসিড যদি হয়, তাহলে আমি এই ইন্ডেক্সের এগেইনস্টে ইনফরমেশন কন্টেন্ট হিসেবে পাঠাই দিই ইউজারের নেম আর ইমেল। ইউজার লগড ইন, সরি আমি এখানে ভুল লিখতেছি, ক্রিয়েটেড সাকসেসফুলি। বলেন। কন্টেন্ট মানে জাস্ট ও একটা টেক্সট পাঠাবে আউটপুট হিসেবে, অ্যাকশন রেজাল্ট হিসেবে টেক্সট পাঠাবে, বুঝতে পারছেন? এই যে যা লিখবেন তাই পাঠিয়ে দিবে। কারণ আমার এখানে তো রিটার্ন টাইপ স্ট্রিং না, আমার তো রিটার্ন টাইপ কি অ্যাকশন রেজাল্ট। তো আমি তো সরাসরি রিটার্ন স্ট্রিং করতে পারবো না। সো যদি আপনি শুধু স্ট্রিং রিটার্ন করতে চান তাহলে আপনি কন্টেন্ট রিটার্ন করে দিবেন, তাহলেই হবে। সবকিছু যদি না, মানে সে যদি সাইন ইন থ্রুতে না আসে, তাহলে হচ্ছে আমি জাস্ট এখানে আউটপুট হিসেবে দেখা দিচ্ছি ইন্ডেক্স পেজ। প্রাইমারিলি আমরা কি দেখতে চাই, যে ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, তাই না? এবং যদি সে এক্সিস্টিং ইউজার না, মানে এক্সিস্টিং ইউজার হয়ে থাকে, তাহলে সে সাইন ইন, যদি আমরা যদি সাইন ইন করাতে পারি, তাহলে আমরা সাইন ইন ইনফরমেশন দেখাবো এখানে, সেটা আমি পরে আসতেছি। রান করি, আমি একদম স্ক্র্যাচ থেকে ম্যানুয়াল প্রসেসে আপনাদের প্রাইমারি স্টেজে দেখাচ্ছি যে আসলে কিভাবে ক্রিয়েট হয়, ইউজার ক্রিয়েট হয় কিভাবে, অথবা সাইন ইন কিভাবে কাজ করে। ইউজার ম্যানেজার বলতে তো ভাই আমার যে ইউজার রয়েছে, অ্যাপ্লিকেশন ইউজার, ওটাই তো বেসিক্যালি আমার ইউজার ম্যানেজারের প্রপার্টি হবে, তাই না? নো, মানে আপনার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন, আমি ঠিক বুঝি নাই। ফাইন্ড বাই নেম, ফাইন্ড বাই ইমেল, বেসিক্যালি তো ভাই আমার যে ইউজারটা বানিয়েছি রাইট, পার্সপেক্টিভে তো মেথডগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যে ইউজার ম্যানেজারের অবজেক্ট যখন ক্রিয়েট করছেন, তখন তো তাকে আপনি অ্যাপ্লিকেশন ইউজার, আপনার ইউজারের ক্লাসটাই চিনাই দিয়েছেন। এখন ভাইয়া যে ফাইন্ড বাই নেম যেরকম আছে, আমি যদি কোনো কিছু বানাতে চাই, হ্যাঁ, কোথায় কিভাবে বানাবো? এই তো গুড কোশ্চেন। সেক্ষেত্রে এই ইউজার ম্যানেজার আপনার নিজে লিখতে হবে, যেভাবে করে আমি আমার কাস্টমাইজ অ্যাপ্লিকেশন ইউজার লিখছি। তো আপনি এই কোশ্চেনটা একটু মনে রাখেন, আমি একটু পরে হয়তো ওইটা নিয়ে আপনার সাথে আলোচনা করব, রাইট? যে কিভাবে এই জিনিস, যেমন এই ইউজার স্টোর আপনি নিজে বানাতে চাইতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি এই ইউজার
নিজে একটা মেথড লিখতে চাইছিলাম, কিন্তু সে আমাকে লিখার ইয়েটা দেয় নাই। ইউজার ম্যানেজার তো এটা অ্যাকচুয়ালি ইউজার ম্যানেজার তো আপনার কোনো অ্যাক্সেস নাই। ইউজার ম্যানেজার তো আসলে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের জিনিস। আপনি আচ্ছা আচ্ছা, তো আপনি যদি পরবর্তীতে নিজে আমি লিখতে ম্যানেজ চান করতে হবে। তাহলে আপনাকে তো নিজে কাস্টমাইজ ক্লাস লিখতে হবে আগে, তারপর ইউজার ম্যানেজার দিয়ে ইনহেরিট করতে হবে, আচ্ছা আচ্ছা, না হলে সে আপনাকে লিখতে দিবে কেন? সো অ্যাকচুয়ালি ওইটা আসলে কাস্টমাইজেশন পার্ট, রাইট? সো আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে আসলে সে বলতে যাচ্ছে যে ইউজারটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছিলাম ওইটা ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউজার ম্যানেজার থ্রুতে আমি কিন্তু অ্যাক্সেস করাইছি ব্যাপারটা, তাই তো? সো আমি যদি আমাদের ডাটাবেজে আসি এবং আমাদের টেবিলে যাই, এই পর্যন্ত কি মোটামুটি সবাই ক্লিয়ার আমি আসলে কি করতেছি আলোচনা? সবাই কি জেগে আছে না ঘুমাচ্ছে? আচ্ছা আছেন কে কি একটু সারা শব্দ জানতো? মুশফিক আছেন, লুৎফর ভাই আছেন, শ্রাবণ আছেন, আর একজন আছেন নাসিরুল, কি জেগে আছেন? ফাইন। কনফিউশন থাক। আচ্ছা বেলায়েত ভাই আমাকে অনেকবার নক করছিল, বাট উনি কই? উনি অ্যাক্সেস, উনি কি আসতেছে না, উনি অ্যাটেন্ড করতেছে না? Okay. সো আমরা সামনে আগাই। আমরা যদি ইউজার টেবিলটা দেখি, এখানে খেয়াল করে দেখেন একটা ইউজার ক্রিয়েট হয়েছে, আমি যে ইউজারটা বানাইছি উইথ মাই কাস্টমাইজ প্রপার্টি লোকেশন এন্ড ডেজিগনেশন, সাথে সাথে আমার ইমেল এখানে চলে আসছে এবং একটা ওই যে 16 ডিজিট মেবি 28 ডিজিটের, এটা 28 ডিজিটের একটা জিইউআইডি তৈরি হয়েছে, যেটা আসলে গ্লোবাল ইউনিক আইডি। আপনি চাইলে এই আইডি ধরে সার্চ করতে পারেন, ফাইন্ড বাই আইডি। আমি যেহেতু ফাইন্ড বাই ইউজার নেম ধরে সার্চ করছি, তো আমার ইউজার নেম আসলে এটা। আপনি চাইলে যদি আরো কোনো প্রপার্টি অ্যাড করতে চান আপনার ইউজারের এগেইনস্টে, আপনি জানেন আপনি কোথায় অ্যাড করতে হবে, রাইট? সো জি বলেন। দেখেন ভাই অনেক প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আমি অ্যাসাইন হয় নাই, কারণ আমি অ্যাসাইন করি নাই, রাইট। এখন কি ভাই এই ডিফল্ট প্রপার্টিগুলো যদি কিছু অ্যাসাইন করতে চায় তাহলে কিভাবে অ্যাসাইন করব? মানে এগুলো তো সে অ্যাসাইন করতে চায় বলতে কি, আপনি যদি অ্যাসাইন করতে চান ব্যাপারটা কি এরকম? হ্যাঁ পারছি বলতে পারো, আমি ইচ্ছা করি ভাই যে অ্যাকচুয়ালিটাকে একটু বল পাই না, ইমেল কনফার্মটাকে এখন আমি অফসেট করব, করেন। আমি করার সময় এক্সেস করার সময় এখান থেকে না ভাই অ্যাপ্লিকেশন থেকে। ওকে, হ্যাঁ সেটা যদি করতে চান তাহলে আপনাকে ইমেল কনফার্মেশনের ওই যে ফিচারটুকু আছে ওইটা আপনি অ্যালাইন করবেন এটার সাথে। আপনি যে কোনো সময় করতে পারেন এটা, মানে ধরেন আপনি যদি এখন মনে করেন যে আমি ইউজার ম্যানেজার আপনার কাছে আছে, মানে আপনি তো সব কাজই করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে ফাইন্ড বাই এক্সিস্টিং ইউজার পেয়ে গেছেন, তাই তো? এখন এই এক্সিস্টিং ইউজারের এগেইনস্টে আপনি যদি মনে করেন ইমেল কনফার্ম বা এই জিনিসগুলো এনাবল করে দিতে চান, আমাদের যে ডিফল্ট প্রজেক্টটা আছে এটা যদি খেয়াল করেন দেখবেন, না ভাই আমার কোশ্চেনটা ছিল একদম অন্যরকম। বলেন। আমি বলতে চাচ্ছি ভাই যে ভাই আমি নতুন প্রজেক্ট করতে চান, হ্যাঁ আমাদের প্রজেক্টে সরি এখানে না এইখানে বলেন। পরে যে আমি তো ভাই যে এখানে বলে দিচ্ছি ইউজার নেম হবে, এটা ইমেল হবে, লোকেশন হবে, ডেজিগনেশন হবে। হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে আপনি ইমেল কনফার্মটা বলে দিতে চান এখনই, সেটা বলে দিতে পারেন, কাজ করবে। ও আচ্ছা, এখানে বলে দিতে পারবো? হ্যাঁ 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 এখানে বলে দিতে পারবেন, বাট কেউ তো আর ইমেল কনফার্ম প্রথমে বলে দেয় না, এটা তো আসলে ইউজারের কাছ থেকে ইমেল কনফার্মেশন লিংকের থ্রুতে আসে। ওই লিংকটা যখন আসে তখন আসলে কি অ্যাপ্লিকেশনের থ্রুতে যখন ওই রিকোয়েস্টটা আসে তখন সে ইমেল কনফার্ম করে দেয়, তাই না? সো আমরা জাস্ট যদি, আমি জানি না ওইটা কোথায় আছে, আমি নিজে এক্সপ্লোর করি নাই, সো এটা দেখলে পাওয়া যাবে, যেহেতু অপশন আছে আপনি পাবেন, সেট ইমেল কনফার্ম বা এরকম কিছু একটা অবশ্যই আছে। এই যে সেট ইমেল করা যাচ্ছে, সেট ফোন নাম্বার, সেট টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দেখতে পাচ্ছেন, রাইট?
আরো অনেক অপশন আছে, যেমন আপনি যদি যেই দিকে চাচ্ছেন ইমেল সার্ভিস, আপনি কাউকে ইমেল পাঠাবেন, কনফার্ম ইমেল করবেন, এই যে কনফার্ম ইমেল, রাইট? কনফার্ম ইমেলে যদি আপনি ইউজার আইডি বলে দেন তাহলে তার ইমেল কনফার্ম হিসেবে সে নিয়ে নেবে, বাট তখন আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি টোকেন বলে দিতে হবে, অর্থাৎ সে যে ভ্যালিড ইউজার সেই টোকেনটা অবশ্যই থাকতে হবে। আরো অনেক ধরনের ফিচার আছে, ওকে, আমি ওইদিকে একটু পরে যাই। সো যে আলোচনা করতেছিলাম এইটা কি মোটামুটি বুঝতে পারছেন, ইউজার কিভাবে ক্রিয়েট করা হচ্ছে? সো আমি যদি ইউজার ক্রিয়েট করে থাকি অলরেডি, আমি কিন্তু ইউজারকে ক্রিয়েট করার সাথে সাথে সাইন ইন করাই নাই, তার মানে আমার যদি ইউজারটা এক্সিস্টিং হয় তাহলে সাইন ইন করানোর ইস্যু আছে। সো সাইন ইন করানোর জন্য আমি আপনাদের বলছিলাম যে জিনিসটি ইউজ করা সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজার। সো আমি সাইন ইন ম্যানেজার ক্রিয়েট করি। সাইন ইন ম্যানেজারের টাইপ আমাকে বলে দিতে হবে হচ্ছে ইউজার ম্যানেজার অ্যাপ্লিকেশন, আমাদের ইউজার ম্যানেজারের টাইপ হচ্ছে ইউজার ম্যানেজার, এবং আমি একটু কনফার্ম হই, এক মিনিট। তো সাইন ইন ম্যানেজারের যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সটা মূলত হচ্ছে এখানে যদিও পাচ্ছে না, রিসার পরে হেল্প নেই। ওয়েট, আমি কি কোথাও ভুল করতেছি কিনা? এটাই তো হওয়া উচিত। So let's see from the sample application actually আমি কোন একটা কিছু মিস করে যাচ্ছি কিনা। রাইট, আসলে এখানে যে জিনিসটা বলে দিতে হয় সাইন ইন ম্যানেজারের ক্ষেত্রে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনার প্রাইমারি কি, মানে ইউজারের যে আইডিটা আছে প্রাইমারি কি সেটা। সো আমাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের ইউজারের আইডি প্রাইমারি কি যদিও জিইউ আইডি, ডিজাইনে যাচ্ছি, যদিও এটা জিইউ আইডিটা, বাট এটার টাইপটা আসলে কি স্ট্রিং হওয়া উচিত অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভ থেকে। সো এই কারণে ওই কি এর টাইপটা আসলে এখানে বলে দিতে হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অথেন্টিকেশন কে করবে সেটা আমাকে বলে দিতে হবে এখানে। ইউজার ম্যানেজারকে তো বলে দিতেই হবে, এছাড়া যে অথেন্টিকেশন ম্যানেজার বলতে আমার এখন অথেন্টিকেশন ম্যানেজার হচ্ছে যে আমি জাস্ট লিখি তারপরে বলতেছি http context
আমি কি কোনো কিছু মিস করে যাচ্ছি কিনা একটু কনফার্ম হই। ওই কি অ্যাড করা হয়েছে? ওকে, লেটস সি। HTTP কনটেক্সটের কাছে থাকার কথা। ইউজিং ওয়েট, সো আমি এখান থেকে আবার কনফার্ম হয়ে আসি। আসলে HTTP কনটেক্সট এটা আমার যতদূর জানা আছে এটা আসলে মাইক্রোসফট ওয়েন থেকেই আসে, এবং এটা মাইক্রোসফট ওয়েনের মূলত একটা হচ্ছে এক্সটেনশন। সো আমি জাস্ট কমেন্ট আউট করে দেখি কোনটার কারণে সে না পায়। Maybe system.web. Yes. এটা তো নাই। কোনো একটা কনফ্লিক্ট হচ্ছে, দেখি। আমাকে কিছু সময় দেন, আমি এটা ঠিক করে ফেলি। HTTP context based extensions, সো সবই ঠিক আছে। যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে
এইচটিটিপি কনটেক্সট বেস এক্সটেনশনটা নাই। আমার কাছে যেটা মনে হয় গেট ওইন কনটেক্সট আসলে এখানে কাস্টমাইজ করে লেখা। আমি একটু দেখে আসি। এইচটিটিপি কনটেক্সট বেস এক্সটেনশন এটা কি আমাদের প্রজেক্টে এটা নাই কেন? আমি মনে হয় যেটা করি নাই সেটা হচ্ছে ওইন হোস্টটা নেই নাই। microsoft.oin.host রাইট। সো এটা না হলে আসলে এইচটিটিপি কনটেক্সট বেস এক্সটেনশনটা পাওয়ার কথা না। এবার পাইছে। সো সবাই কি আছেন? ফাইন। সো এইখানে যে এইচটিটিপি কনটেক্সটের যে গেট ওইন কনটেক্সট এটা আসলে একটা এক্সটেনশন ফ্রম, আপনারা দেখতে পাইছেন যে এক্সটেনশনটা আসলে মাইক্রোসফট এইচটিটিপি কনটেক্সটের এগেইনস্টে লেখা আছে, বাট এটার রেফারেন্স পয়েন্ট হচ্ছে system.web.http হোস্ট। সো সিস্টেম ওইন হোস্ট সিস্টেম ওয়েব, সো এটা না নিলে আসলে এইচটিটিপি কনটেক্সটের রেফারেন্সটা আসবে না, অর্থাৎ ওইনের ওই অপশনটুকু আসতেছিল না। সো আমি মূলত এই কনটেক্সট থেকে যে জিনিসটা নিব সেটা হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার। সো ওর কাছে অথেন্টিকেশন ম্যানেজারের একটা জিনিস আছে, এই যে আই অথেন্টিকেশন ম্যানেজার যে রিটার্ন করে ওইন আমাকে এটা প্রোভাইড করতে পারে। এই অথেন্টিকেশন ম্যানেজারটা আমি ওইন থেকে নিচ্ছি। ওইন পরে ব্যাখ্যা করতেছিল ওইনের ব্যাপারটা আসলে কি। সো আমি একটা সাইন ইন ম্যানেজার ক্রিয়েট করে নিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন সাইন ইন ম্যানেজার যখন আমাকে ক্রিয়েট করতে হবে তখন আমাকে অ্যাপ্লিকেশন ইউজার এর টাইপটা বলে দিতে হয় এবং অ্যাপ্লিকেশন ইউজারের প্রাইমারি কি এর টাইপ বলে দিতে হয়। পাশাপাশি আমাকে দুইটা জিনিস প্রোভাইড করতে হবে, একটা হচ্ছে ইউজার ম্যানেজার আর একটা হচ্ছে অথেন্টিকেশন ম্যানেজার। অথেন্টিকেশন ম্যানেজার
আমি নিছি আসলে এইচটিটিপি কনটেক্সটের কাছ থেকে, মূলত ওইন কনটেক্সটের অথেন্টিকেশন থেকে। সো আপাতত ওইনের আলোচনাটা আমি পেন্ডিং রাখতেছি, আমি একটু পরে ব্যাখ্যা করি। আপাতত আমি সাইনিং এর কাজটা আগে করে নিই। সো এখন এই ইউজার যদি এক্সিস্টিং ইউজার হয় তাহলে আমাকে সাইন ইন করাই দিতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট সাইন ইন ম্যানেজারকে সিম্পলি বলতেছি ডট সেখানে আমাকে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে যে ইউজার, অ্যাপ্লিকেশন ইউজারটা কোনটা। সো আমি এক্সিস্টিং ইউজার যেটা আছে তাকে বলে দিচ্ছি ইজ পারসিস্টেন্ট। মূলত হচ্ছে অনেক সময় রিমেম্বার মি কথাটা লেখা থাকে ব্রাউজারে, বা আপনার সে কুকি পারসিস্ট করবে কিনা সেটা বলে দেওয়া থাকে। সো আমি এটা ট্রু করে দিচ্ছি, এবং ব্রাউজারে সে রিমেম্বার রাখবে কিনা সেটা আমি ট্রু করে দিচ্ছি। সো সাইন ইন করাই দিবে, এবং সাইন ইন করানোর পরে এখন এই যে ইউজারটা আছে এটাকে যে কোনো কন্ট্রোলার থেকে আপনি তাহলে কিভাবে পাবেন? সে তো সাইন ইন করা দিচ্ছে তার মতো করে। এখন আমি যদি বলি যে আমার যে ইউজারটা আছে সেই ইউজারটা আসলে অথেন্টিকেটেড ইউজার কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যে কোনো কন্ট্রোলার থেকে। সো আমি যদি অন্য আরেকটা কন্ট্রোলার এখন ক্রিয়েট করি, সেখান থেকে রাইট, আমি যখন সাইন ইন করতেছি সে কোথাও না কোথাও তো রেখে দিচ্ছে আমার ইউজার ইনফরমেশন, তাই তো? আমি অন্য একটা অ্যাকশন নিচ্ছি, যে কোনো অ্যাকশন। সো অ্যাকশন রেজাল্ট আমি দিচ্ছি গেট ডাটা। যদি অথেন্টিকেটেড ইউজার হয় তাহলে আমি তাকে ডাটা প্রোভাইড করব, রাইট? সো ইফ ইউজার বলে একটা জিনিস পাবেন যেটা কন্ট্রোলার থেকে আসে, রাইট? সো ইউজার এটা আসলে আমাদের এই যে কন্ট্রোলার বেস ক্লাস আছে এই কন্ট্রোলার থেকে সে প্রোভাইড করে। যখন আপনার এই পার্টিকুলার ক্ষেত্রে এটা আইডেন্টিটি থেকে না, এটা কন্ট্রোলারে অটোমেটিক্যালি থাকে। সো আপনি যখন এই ইউজারকে সাইন ইন করাই দিচ্ছেন এখানে বসে, তখন আসলে অটোমেটিক্যালি কন্ট্রোলারের যে ইউজার আছে সেই ইউজারে পার্টিকুলার কারেন্ট ইউজারটা সেট হয়ে যায়। সো আমি এখানে দেখতে পাবো ইউজারটা যে কোনো সময় আমি অ্যাক্সেস করতে পারবো, এবং ইউজার আমি বুঝতে পারবো যে ইউজার এর আইডেন্টিটি ডট অথেন্টিকেটেড কিনা। আপনি জানতে চান যে ইউজারটা লগ ইন করা হয়েছে কিনা আর অথেন্টিকেটেড কিনা। সো আপনি যদি অথেন্টিকেটেড ইউজার হয় তাহলে তার ইনফরমেশন সাপোজ আউটপুট হিসেবে দেখাবেন। সো আমি কন্টেন্ট হিসেবে দেখাচ্ছি ইউজারের নেম। আমি বুঝি না আপনার কথা। না, রোল পারমিশন এগুলো অথেন্টিকেশনের পার্ট না। রোল পারমিশন এগুলো অথরাইজেশনের পার্ট। অথেন্টিকেটেড মানে হচ্ছে সে ভ্যালিড ইউজার, তাকে সিস্টেমে অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানে সে সাইন ইন করা আছে আর কি। সো আমি ইউজার নেমটা দেখাতে চাই, আর পাশাপাশি যদি সে আরো কোনো ডাটা আমাকে দেয়, ইমেল যেহেতু এখানে নাই, সো আপনাকে যেটা করতে হবে এই ইউজারটাকে আপনি চাইলে যেটা করতে পারেন অ্যাপ্লিকেশন, যেহেতু আপনি জানেন এই ইউজারটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার, বুঝি নাই। হ্যাঁ, না আইডেন্টি কাস্টমাইজ করতে হবে না, আপনাকে সামহাউ এটা থেকে আপনার অ্যাপ্লিকেশন ইউজারে ইয়া করতে হবে, যেটাকে বলে আসলে কাস্টিং করে দিতে হবে, রাইট? সো আমি ওই জায়গাটা ফাইন্ড আউট করা ট্রাই করতেছি যে আসলে কাস্টিং কোনটা করলে হবে। ইউজার মূলত আসলে আছে কি হিসাবে, অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে। সো identity dot
এখানে দেখেন আপনি গেট ইউজার আইডি, গেট ইউজার নেম, এই ইনফরমেশনগুলো তো পাচ্ছেন, তাই তো? খেয়াল করে দেখেন। সো আপনি পরবর্তীতে যদি মনে করেন আইডি, 1 নম্বর কথা হচ্ছে আইডেন্টিটি হিসাবে আমি ভুল করতেছি, এখানে ভুল লিখতেছি, আমি একটু ব্যাখ্যা করি। যখন কিনা আপনি ইউজারটাকে লগ ইন করাই দিচ্ছেন আপনার সিস্টেমে, সো এই ইউজারের যে আইডেন্টিটি যে জিনিসটা, এটার মানে এটা না যে সেটা আপনার অ্যাপ্লিকেশন ইউজার অ্যাকচুয়ালি। সে আসলে একটা আপনার অ্যাপ্লিকেশনের এগেইনস্টে লগ ইন ইউজার, সে মিনিমাল কিছু ইনফরমেশন রাখতেছে। সেই ইনফরমেশনগুলো হচ্ছে ইউজারের আইডি, ইউজারের নেম, যেটা তার কমন সেন্সে রাখার কথা, তার বাইরে তার অন্য কিছু রাখার কথা না। মানে অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, এইচটিটিপি কনটেক্সটের পার্সপেক্টিভে চিন্তা করেন, বাট আপনি যদি ফিল করেন যে না আমার ওই ইউজারটাকেই দরকার, সো আপনি যদি অ্যাপ্লিকেশন ইউজারটাকেই চান, তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে ইউজার ম্যানেজারকে রিকোয়েস্ট করা, আপনার যে ইউজার ম্যানেজার বানানো আছে। সো খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে ইউজার ম্যানেজারে অ্যাক্সেস করতে পারতেছি না। সো ইউজার ম্যানেজার যদি আমাকে এখানে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আবার এই লাইনগুলাই লিখতে হবে, রাইট? হ্যাঁ, একটা কোশ্চেন আছে ভাই। বলেন। এখন ধর ভাই এই ক্ষেত্রে যেটা ওরা করছে ভাই, এই ক্ষেত্রে হচ্ছে ওটা ইউজার নেম থেকে ইউনিক কনসিডার করছে। এবং তবে আমার অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে আমার ইউনিক যে আইডেন্টিটি আছে তো অন্য কিছু হইতে পারে। না না, হতে পারে না, হতে পারে না। আপনি ভুল ইমপ্লিমেন্টেশন করবেন তাহলে। ইউজার নেম অলওয়েজ ইউনিক। আপনি যে সিস্টেমে অ্যাক্সেস করেন না কেন, বিশ্বের যে সিস্টেমে অ্যাক্সেস করেন, যে ওয়েবসাইটে অ্যাক্সেস করেন না কেন, ইউজার নেম অলওয়েজ ইউনিক। শুধু তাহলে আপনার ইমেলটা হতে হবে ইউজার নেম। মানে আপনি যদি মনে করেন আপনার ইমেল আছে, ফোন নাম্বার আছে, অথবা শুধু আপনার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটাই তাহলে আপনার ইউনিক, অবশ্যই কোনো না কোনো তো ইউনিক আইডেন্টিফায়ার আপনার আছে। ইউজার নেম অলওয়েজ শুড বি ইউনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার নেমে সাধারণত সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। বাট আপনি যদি ফিল করেন আপনার ইউজার নেম রিপিটিং হতে পারে, তাহলে আপনার লাস্ট অপশন হচ্ছে গেট ইউজার আইডি। আসলে ইউজার আইডিটা যেটা করে সেই ইউজার নেমে আসলে আলটিমেটলি পাঠিয়ে দেয়। বুঝতে পারছেন? সো আপনি যদি ইউজার আইডি পান, তাহলে আপনি জানেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশন ইউজারটাকে পুল করে নিয়ে আসতে পারবেন ইউজার ম্যানেজারের থ্রুতে। সো আপনাকে তখন ওই ইউজার আইডি ইউজ করে ইউজার ম্যানেজারের থ্রুতেই তাকে পুল করে নিয়ে আসতে হবে। বুঝা গেল কি? এখন আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে সাইন আউট করাতে হবে, তাই তো? সেক্ষেত্রে এইচটিটিপি কনটেক্সটের, ওএন কনটেক্সটের অথেন্টিকেশনে সিম্পলি সাইন আউট একটা মেথড আছে, সেই মেথডটা কল করা দিলেই হয়ে যাচ্ছে। জি বলেন। সেক্ষেত্রে আপনার ইউজার এখন লগ ইন করা আছে। আপনি যদি মানে না, এখন আপনি কি চান যে ইউজারের যদি ব্রাউজার ক্লোজ হয়ে যায় তাহলে লগ আউট হয়ে যাক? ওকে, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো মেকানিজমে যেতে হবে, মানে ব্রাউজারের সাথে সামহাউ আপনার ইন্টারাকশন, মানে ব্রাউজার ক্লোজ করার সময় অ্যাপ্লিকেশন থেকে ব্লক করে দেওয়ার কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে আপনি এখনো সাইন আউট করেন নাই, আপনি ব্রাউজার ক্লোজ করতে পারবেন না, এরকম কোনো একটা যদি কোনো অপারেশনে যাওয়া যায় তাহলে সেটা হয়তো হেল্পফুল হবে। বুঝা গেল কি? না, ব্রাউজার ক্লোজ হয়েছে কি হয় না এটা তো আসলে অ্যাপ্লিকেশন জানে না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝি নাই। মানে হ্যাঁ, আপনাকে এক্সপায়ার করতে হবে আর কি সেশন, সামহাউ সেশন এক্সপায়ার করে দিলেই হয়ে যাচ্ছে আর কি। ভাই আমি চেষ্টা করতে পারি নাই।
সো কোন সেশনে ওই ইনফরমেশন আছে সেটা দেখে আপনার সেশন এক্সপায়ারেশন বলে দিতে হবে। এখন মোটামুটি আমি যতটুকু আলোচনা করলাম এটা কি আপনি একটু ধারণা পাইছেন যে আসলে কিভাবে কাজ করতেছে সবকিছু? হ্যালো, জি ভাই, বুঝতে পারছেন? সো আমি সাইন আউটে জাস্ট সিম্পলি ওই যে অথেন্টিকেশন ম্যানেজার আছে তাকেই বলতেছি সাইন আউট করে দেওয়ার জন্য, এবং আমরা জাস্ট এই ফ্লোটা একটু টেস্ট করে দেখি, রাইট? বারোটা কি বেজে গেছে? না না ভাই, 11টা বাজে। মানুষের এত আনন্দ কেন হয়? 12টার আগেই বাজিটা তো 11 করে ফেলতেছে। ওকে, এই যে এররটা আসছে এটার কারণ হচ্ছে, এটা কারণ আছে, এটার কারণ হচ্ছে যে মানে এটা আসছে মানে আপনার অ্যাপ্লিকেশন সবকিছু ঠিকঠাকই আছে, বাট আপনি এই যে আমি যে ওইন যে নিয়ে এত আলোচনা করতেছিলাম, এই যে গেট ওইন কনটেক্সট নিয়ে বলতেছিলাম, এই ওইন কনটেক্সট যদি আপনাকে পেতে হয় তাহলে স্টার্ট আপ পয়েন্টটা বলে দিতে হবে যে কোথা থেকে আসলে সে স্টার্ট হবে। সো যেমন এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি ওইনের জিনিসটা ব্যাখ্যা দিচ্ছি একটু পরেই, বাট আমি একটু আপনাদের দেখাই। এই অ্যাপ্লিকেশনে যদি আপনি খেয়াল করে দেখেন, একটা স্টার্টআপ নামে ফাইল আছে, যে স্টার্টআপ ফাইলে সে আসলে ওইন কোথা থেকে শুরু হবে সেটা বলে দিচ্ছে। আমাদেরও ঠিক এই কাজটাই করতে হবে অ্যাকচুয়ালি। আমি ফর রিজন স্টার্টআপ নামে একটা ফাইল নিচ্ছি, এটাকে আপাতত পার্শিয়াল না করে আমি যেভাবে আছে সেভাবে রাখতেছি, এবং এইটুকু কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিচ্ছি। সরি, ডাবল ইয়ে হয়েছে। এবং আমাদের প্রজেক্টের যে ফাইলটা আছে সেই প্রজেক্টের নামটা চিনাই দিচ্ছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আইডেন্টি ফ্রম স্ক্র্যাচ। এবং এই মেথডটাও নিয়ে আসতেছি। আমি কি নেমস্পেস, ও আচ্ছা আমি ক্লাসের উপরে দিচ্ছি, তাই তো? আপাতত এটা আমি রাখতেছি না, দরকার নাই। আমি আপাতত অ্যাপ্লিকেশনটা স্টার্ট করাতে চাই, এটা হচ্ছে আমার টার্গেট। সো ইনডেক্স পেজে কখন আসবে এটা কি আপনাদের মনে আছে? ওকে, আমি যদি আমাদের অ্যাকাউন্ট, সরি আমাদের এইটা না, হোম কন্ট্রোলারে যাই, ইনডেক্স পেজ দেখাবে যখন আপনি সাইন ইন করছেন তখন, মানে এই সাইন ইন করানোর পরে আলটিমেটলি সে দেখাই দিচ্ছে কি ইনডেক্স পেজ। আসলে আপনি সাইন ইন আছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? আমি যদি গেট ডাটা অ্যাকশনটা কল দিই, তাই তো? গেট ডাটা অ্যাকশন কল দিলে অথেন্টিকেটেড থাকলে ও বলে দিবে যে ইউজার নেম, আর অথেন্টিকেটেড না থাকলে সে কি বলে দিবে? ইউজার নট লগড ইন। এখন আপনি খেয়াল করেন, আপনি সাইন ইন করছেন কিন্তু অ্যাকশনের নাম হচ্ছে ইনডেক্স অ্যাকশন, আপনার গেট ডাটা যে অ্যাকশনটা আছে সেটা টোটালি ডিফারেন্ট রিকোয়েস্টের এগেইনস্টে আছে। তার মানে ইউজার যদি অথেন্টিকেটেড না থাকে কখনোই এখানে ইউজার আইডেন্টিটি পাওয়ার কোনো কারণ নাই।
আমি কারণ সেম রিকোয়েস্টে নাই। এই কথাটুকু কি বোঝা গেল? সো আমি যদি এখন হোম গেট ডাটা আর একটা রিকোয়েস্টে কল দেই, তাহলে সে বলতেছে ইউজার ইজ নট লগড ইন। তার মানে হচ্ছে আমি কোথাও কোনো একটা ভুল করছি। সো আমরা যদি এইখানে আসি এবং হোম কন্ট্রোলার ইন্ডেক্স কল দেই আবার, সে কিন্তু এক্সিস্টিং ইউজারকে পাইছে, রাইট? সো আমি সাইন ইন ম্যানেজারকে বলতেছি সাইন ইন করানোর জন্য। একটা ভুল হচ্ছে। ভাইয়া ডাটাবেসে পাসওয়ার্ড দেওয়া নাই, কি সমস্যা হবে? না, হওয়ার কথা না। আমি একটু এখানে আসি। ইউজার নেম পায় নাই, তার মানে অথেন্টিকেটেড হয় নাই আর কি। তার মানে এখানে সাইন ইন এটা আসলে কাজ করতেছে না। এবং এটার কারণ হতে পারে অথেন্টিকেশন ম্যানেজার যদি না পেয়ে থাকে। Let me see. ভাই একটু বলতে, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে পাসওয়ার্ডটা দিয়ে, জি। পাসওয়ার্ড কিন্তু ডাটাবেসে নাই। ওকে, ডাটাবেসে পাসওয়ার্ড না আছে না। তাহলে তো আসলে ফলস রিটার্ন করতে, এক্সেপশন রিটার্ন করতে, যদি সাইন ইন না করতে পারতো। ক্রিয়েটিভ, আমি একটু জাস্ট দেখি পাসওয়ার্ড। অথেন্টিকেশনের সাথে আসলে পাসওয়ার্ড সম্পর্ক, অথেন্টিকেশনের সাথে আসলে ইউজার সম্পর্ক। পাসওয়ার্ড দিয়ে তো আসলে অনেক সময় আমরা ইউজারকে অ্যাক্সেস করাই আর কি। সো লেটস ট্রাই अगेन। মেবি আমার কাছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই গেট ওইন কনটেক্সটের এগেইনস্টে ওইন কনটেক্সট আসলে জানে না যে আসলে আমার অ্যাসিডিবি কনটেক্সট অথবা ইউজার স্টোর এগুলো তো আসলে ওইন কনটেক্সটকে বলে দিতে হয়, সেটা আমি বলে দেই নাই এখনো সেটিং থেকে, এই কারণে হতে পারে। তো লাস্ট অপশন আসলে ওইদিকে যাবে। আমি আপাতত রান করি।
সো अगेन সাইন ইন ম্যানেজার আসলো, ইউজার ক্রিয়েট হলো এবং অ্যাকচুয়ালি এক্সিস্টিং ইউজার পাওয়ার কথা না, নাল। সো চলে আসি, আমি যেহেতু ইউজারের ডাটাটা মুছে দিছি, ও সেক্ষেত্রে নতুন করে একটা ইউজার ক্রিয়েট করবে এবং রেজাল্ট অবশ্যই সাকসিড হওয়ার কথা। সো সে আমাকে জানাবে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, রাইট। দেন এখন আমি যদি বলি अगेन সে ইন্ডেক্সে যাক, স্টেপ ইনটু কি করা যাবে কিনা, না। সো আমাকে ইন্ডেক্স পেজে রিটার্ন করাই দিছে। তো গেট ডাটা যদি কল করি, নো অথেন্টিকেটেড হয় না। আমি মেবি সেটিংস এর কোনো একটা কনফিগারেশনে, সাইন ইন ম্যানেজারের কোনো একটা কনফিগারেশনে মিস করে যাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে গেট ওইন কনটেক্সট এই পোরশনটা আমি মিস করে যাচ্ছি। সো লেট মি ট্রাই अगेन। আপনারা খেয়াল করছেন কিনা যে যখন আমি স্টার্টআপ নিয়ে কাজ করতেছিলাম, এখানে আমাকে বলে দিতে হয়েছে যে এইটা আসলে আমার স্টার্টআপ পজিশন, বাট কনফিগারেশনে আমি একদম পুরো ব্ল্যাঙ্ক রাখছিলাম এবং এখানে আসলে কনফিগারেশনে কিছু কথা লিখে দিতে হয়, যেটা আপনি খেয়াল করে দেখবেন এখানে আছে, অথেন্টিকেশন কনফিগারেশন বলে দিতে হয়। তো অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে ওইন কনটেক্সট কি কি হবে। সো আমি জাস্ট এই কোডগুলাই একটু কপি পেস্ট করে নিয়ে যেতে চাচ্ছি এখানে, এবং এটা রিলেভেন্ট যে সকল কোড দরকার হবে সেগুলো আমরা দিয়ে দিব। আমাদের ক্ষেত্রে ডিবি কনটেক্সট আসলে হচ্ছে অ্যাসেট ডিবি কনটেক্সট। আপনাদের কি ব্রেক দরকার? সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে আজকে শেষ করে দিতে পারি, নেক্সট দিন আবার আলোচনা করতে পারি যতটুকু আলোচনা হয়েছে, কারণ আলোচনা এখনো কিছু আলোচনা অনেক বাকি আছে, যেমন রোলের আলোচনাটা বাকি আছে, এখানে ওইন যে যতটুকু পার্ট ততটুকু বাকি আছে। সো আপনারা যদি চান আমি আজকের কন্টেন্টটা এখানে স্টপ করে দিলাম, দেন নেক্সট দিন আবার আরেকটা ক্লাস নিয়ে আলোচনা শেষ করে দিলাম। হোয়াট ডু ইউ থিংক? 11:30 পর্যন্ত থাকবে। ওকে। মুশফিক ভাই, মুশফিক ভাই, হ্যাঁ মুশফিক ভাই, হ্যাঁ শুনলে বলবেন। ভাইয়া যদি তাড়াতাড়ি শেষ করে দেয় তাহলে কিন্তু আপনার স্টার্ট করার দায়িত্ব আপনার। ক্লাস যদি তাড়াতাড়ি শেষ হয়। আচ্ছা আপনারা কি যাচ্ছেন সেটা বলেন। আমি কি ক্লাস 12টা পর্যন্ত করব, কন্টিনিউ করব, না কন্টেন্ট যাতে আপনারা বুঝতে পারেন এবং আমারও এখানে কি প্রবলেম হচ্ছে এটা আমি সর্ট আউট করে ফেলে নেক্সট দিন আমি ব্যাখ্যা দিয়ে দিব যে আসলে এখানে এই প্রবলেমটা ছিল। তার আগে হ্যাঁ বলেন মুশফিক। আচ্ছা আমি একটু কিছু জিনিস বলে রাখি মুশফিক, আমি ক্লেম নিয়ে যথেষ্ট করলাম, স্টাডি করে দেখলাম, সেটা হচ্ছে যে মাইক্রোসফট ক্লেমটাকে এত বেশি রবাস্ট সিস্টেমে দিয়ে রাখছে যে মাইক্রোসফট ইভেন নিজেও প্রপোজ করতেছে যে যদি আপনার প্রয়োজন না হয় আপনি ক্লেমের দিকে যায়েন না। আপনি হ্যাঁ ওইটা আমি আলোচনা করবো যদি ক্লেম, আমার ইচ্ছা আছে ক্লেম নিয়ে কথাবার্তা বলার, বাট ক্লেমের ব্যাপারটা হচ্ছে কি যে ক্লেম আপনি ইচ্ছা মতো ক্লেম ইউজ করবেন, আনটিল অর আনলেস ইউ আর ড্যাম শিওর অ্যাবাউট ক্লেম আপনি ক্লেমের দিকে যান না। মানে মাইক্রোসফটের সাজেশন হচ্ছে এইটা, বুঝতে পারছেন কি? সো রাইট, কাস্টমাইজ হলে কাস্টমাইজ করার অপশন আছে, যদি সেটা রোল দিয়ে ম্যানেজ করা যায় তাহলে রোল দিয়ে ম্যানেজ করবেন, যদি রোল দিয়ে ম্যানেজ করা না যায় তখন আপনি ক্লেমের দিকে যাবেন। ক্লেম টোটালি রবাস্ট একটা সিস্টেম, মানে
ওর কোনো আসলে কি বলবো, কিছু সিস্টেম আছে না স্কোপ লিমিট করা আছে, ক্লেইমের কোনো স্কোপ নাই, ক্লেইম টোটালি ওপেন সিস্টেম। সো আমি ওইটা নিয়ে আলোচনা আমি ট্রাই করব যে যতটুকু আপনাদের দেখানো যায় স্কোপের ভিতরে লিমিটেড থেকে, রাইট। সো আমি প্রথমে যে জিনিসটা একটু আলোচনা করে ফেলি সেটা হচ্ছে যেটা নিয়ে আমি এখনো কথাবার্তা বলি নাই, ওইন। ওইন মানে হচ্ছে ওপেন এটার সমস্যা হলো একবার লিখলে আবার মুছে যায়, ওপেন ওয়েব ইন্টারফেস ফর .NET। ওইন মানে হচ্ছে ওপেন ওয়েব ইন্টারফেস ফর .NET। আসলে ওইনের মূল ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ওইনকে বলা হয় একটা মিডলওয়্যার। মিডলওয়্যার মিন্স এই ওইনটা আসলে একটা ধরে নেন একটা ইন্টারফেস দাঁড় করায় দেওয়া আছে, একদম ওপেন ওয়েব ইন্টারফেস, যে কেউ ওইনকে ইমপ্লিমেন্ট করতে পারে। সো এখন কথা হচ্ছে এই ইন্টারফেসটা আসলে কিসের ইন্টারফেস? এই ইন্টারফেসটা আসলে কাইন্ড অফ মিডলওয়্যার বলা হয় এটাকে। মিডলওয়্যার মানে হচ্ছে ধরেন আপনি নিজে কিছু পাইপলাইন তৈরি করতে চান, কিছু কম্পোনেন্ট তৈরি করতে চান। সাপোজ আমি বললাম যে আমি এখান থেকে আমি দুইটা কম্পোনেন্ট তৈরি করছি, দুইটা কম্পোনেন্ট আমার আছে অ্যাপ্লিকেশনের কোথাও, এবং এই কম্পোনেন্টের ভিতরে পাইপলাইন তৈরি করতে চান যে যখন আমার কোনো রিকোয়েস্ট আসবে তখন সে অ্যাক্সেস করবে এইখানে, এবং এই কম্পোনেন্টের এন্ড পয়েন্ট এখানে, এবং তার পরবর্তী এন্ড পয়েন্ট থেকে পরবর্তী কম্পোনেন্ট রিকোয়েস্ট করবে এইখানে, এবং এটা আসলে এখানে এন্ড রিকোয়েস্ট হবে। সাপোজ আপনি এরকম একটা কিছু বানাতে চাচ্ছেন, নিজে একটা সার্ভার ডিফাইন করতে যাচ্ছেন, কথার কথা সাপোজ আপনি নিজে একটা ওয়েব সার্ভার বানাতে যাচ্ছেন, অথবা কোনো একটা রিকোয়েস্টের এগেইনস্টে এরকম কোনো একটা সাইকেল তৈরি করতে যাচ্ছেন, যেটাকে বলা হয় আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ভাষায় পাইপলাইন। আপনি একটা পাইপলাইন তৈরি করতে যাচ্ছেন যে আমার স্টার্টিং পয়েন্ট এখানে হবে, দেন আমি এই কম্পোনেন্টটা প্রথম আমার কম্পোনেন্ট C1 এই কম্পোনেন্টটা কল হবে, দেন এই কম্পোনেন্টের পরবর্তীতে C2 কম্পোনেন্ট কল হবে, এবং দেন এন্ড রিকোয়েস্ট হবে। যেমন অলরেডি কিছু আমি এই পাইপলাইনের উদাহরণ দিই আপনাদেরকে। এমভিসির পাইপলাইন, অথেন্টিকেশন পাইপলাইনটা আসলে কিভাবে কাজ করে। কোন একটা রিকোয়েস্ট ঢুকলো, দেন ওই রিকোয়েস্টের এগেইনস্টে অথেন্টিকেশন পাইপলাইন যেভাবে কাজ করে সেটা হচ্ছে সে প্রথমে অথেন্টিকেট করবে, দেন পোস্ট অথেন্টিকেট করবে, দেন অথরাইজ করবে, দেন অ্যাপ্লিকেশন কন্টেন্টে অ্যাক্সেস দিবে, দেন এন্ড রিকোয়েস্ট হবে। এই যে অলরেডি পাইপলাইনটা বিল্ড আপ করা আছে যে এই প্রসেসের পরে এইটা কল হবে, তারপরে এইটা কল হবে, তারপরে এটা কল হবে, এটা আসলে অলরেডি এমভিসি প্ল্যাটফর্ম দিয়ে বিল্ড আপ করা আছে। এটা আপনি বিল্ড আপ করেন, এটা প্ল্যাটফর্ম নিজে বিল্ড আপ করে দিচ্ছে। এখন ধরেন আপনি নিজে কিছু একটা এরকম বানাতে যাচ্ছেন, নিজে কোনো একটা সিস্টেম বানাতে যাচ্ছেন যেখানে প্রথম কম্পোনেন্টটা কল হবে, তারপরে কোনটা কল হবে, তারপরে কোনটা কল হবে, এটা নিজে আপনি ডিফাইন করতে চান। এরকম যদি নিজে এরকম হাইলি কাস্টমাইজেবল কোনো একটা সিস্টেম আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনি সিম্পলি এই ওইন যে ইন্টারফেসটা প্রোভাইড করা আছে এই ওইন ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে পারেন। সো এই জন্য এটাকে বলা হয় আসলে একটা মিডলওয়্যার, যে কোনো জায়গায় যে কোনো মিডলওয়্যারে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। সো বর্তমান আমার এই যে মিডলওয়্যারের যে সংজ্ঞাটা আমি দিছি, এটা কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আসলে ওইন জিনিসটা আসলে কি? এটা একটা ইন্টারফেস। এখন ওইনকে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, ধরেন কোনো একটা প্রজেক্ট বানালেন, এই প্রজেক্টটা ভিতরে আপনি নিজস্ব আপনার কংক্রিট কম্পোনেন্ট দিচ্ছেন, এবং ওইন দিয়ে আপনি ডিফাইন করতেছেন একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের পাইপলাইন বিল্ড আপ করতেছেন। এই পাইপলাইন বিল্ড আপে আসলে আপনাকে যে জিনিসটা হেল্প করবে সেটা আসলে ওইন। সো ওইন দিয়ে যে কাজগুলা করা যায়, বা ওইন আসলে কথাটা কই থেকে আসলো, ওইন হঠাৎ করে কিভাবে আমাদের এই এমভিসি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে চলে আসলো, আমি সেটা একটু ব্যাখ্যা করি। আগের যুগে আপনারা যারা ওয়েব ফর্ম ইউজ করেন, ওয়েব ফর্মের ক্ষেত্রে সিস্টেম
ডট ওয়েব, এই নেম স্পেসটা আসলে ইউজ করা হয় সিস্টেম ডট ওয়েব। সিস্টেম ডট ওয়েবের ভিতরে এত কিছু আছে, এটা ওয়েব ফর্ম এই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে টোটালি ভারী করে ফেলে। বর্তমানে এমবিসি যে জিনিসটা আছে, এমবিসিও আছে আসলে সিস্টেম ডট ওয়েব। এই নেম স্পেসের যে ক্লাসগুলো আছে আপনাকে সিস্টেম ডট ওয়েবের রেফারেন্স অবশ্যই নিতে হচ্ছে, পাশাপাশি আপনি এমবিসি ইউজ করতেছেন। সো এই জন্য এমবিসি এই প্রজেক্টটাও বলা যায় মোটামুটি ভারী প্রজেক্ট, বাট এমবিসির আর্কিটেকচারের কারণে ইট ফিলস লাইট ওয়েট, যেহেতু মডেল ভিউ কন্ট্রোলার আছে। বাট পরবর্তীতে এখন সমস্যা কোথায়, যে আমার এই যাই করি না কেন আমার সিস্টেম ডট ওয়েব এই রেফারেন্সটা নিয়ে আসতে হচ্ছে, এবং এর ফলে এই যে ওয়েব ফর্মে যে জিনিসপত্র আছে সেটাও আসলে এমবিসিতে আছে। বাট আমি নিজে থেকে যদি কাস্টমাইজেবল আমার স্পেশালাইজেশন কোন একটা কিছু বানাতে চাই, ফর এক্সাম্পল পরবর্তীতে মাইক্রোসফট নিয়ে আসছে আসলে ওয়েব এপিআই। এই ওয়েব এপিআই এই জিনিসটা কিন্তু টোটালি স্পেশালাইজড ফর এপিআই সার্ভিস প্রোভাইডিং, শুধু এপিআই প্রোভাইড করার জন্য ওয়েব এপিআই নিয়ে আসছে। সো এখানেও যদি তার সিস্টেম ডট ওয়েব নিয়ে আসতো তাহলে জিনিসটা টোটালি ভারী হয়ে যেত। মাইক্রোসফট এবার যেটা করছে, ওয়েব এপিআই আসলে ইমপ্লিমেন্ট করছে ওয়েন দিয়ে, অর্থাৎ ওয়েব এপিআই যে পাইপলাইন গুলো আছে, রিকোয়েস্ট পাইপলাইন থেকে শুরু করে সবকিছু আসলে বিল্ড আপ হয়েছে অন দ্য বেসিস অফ ওয়েন। অন দ্য সেম কন্ট্রারি ASP.NET আইডেন্টিটি, যেটা আইডেন্টিটি, এই যে আইডেন্টিটির যে পাইপলাইন আছে, অর্থাৎ অথেন্টিকেশন প্রসেস, তারপরে পোস্ট অথেন্টিকেশন, কোথা থেকে কোন কাকে কল করবে, এই জিনিসটা ইমপ্লিমেন্টেড হয়েছে ওইন দ্বারা। অর্থাৎ এই ইন্টারফেসের থ্রুতে আইডেন্টিটি ইমপ্লিমেন্ট হয়েছে, এবং আইডেন্টিটিতে ওইনের যে ইমপ্লিমেন্টেশনটা আছে, অর্থাৎ আইডেন্টিটিতে ওইনের যে স্পেসিফিক প্রজেক্টটা আর স্পেসিফিক যে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে ওয়েনকে, সেটার নাম আসলে কাটানা। মাইক্রোসফট এটার নাম দিচ্ছে কাটানা, এই প্রজেক্টের নাম অ্যাকচুয়ালি। সো আইডেন্টিটি অ্যাকচুয়ালি ওয়েনকে ইউজ করতেছে কাটানা প্রজেক্টের থ্রুতে। আমার এই কথাগুলো কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আমি কি বলতেছি? ক্লিয়ার নাকি মানে আফসা আফসা বোঝা গেছে? সো ওইন মূলত যে জিনিসটা সেটা হচ্ছে, ধরেন কালকে আপনার শখ হলো আমি নিজে একটা ওয়েব সার্ভার বানাবো, কথা কথা আমি নিজে একটা ওয়েব সার্ভার বানাবো, বা আমি এরকম একটা পাইপলাইন সিস্টেম বানাবো, আমি নিজে রিকোয়েস্ট প্রসেস বা নিজে একটা কম্পোনেন্ট ডেভেলপ করব, যেটা স্টার্টিং পয়েন্ট কোথায় হবে, এন্ডিং পয়েন্ট, এর পরবর্তী কম্পোনেন্ট কি হবে, তার পরবর্তী কম্পোনেন্ট কি হবে, আমি নিজে সাজাবো। তখন আপনি যেটা করতে পারেন, এই ওয়েন ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনার একটা প্রজেক্টের নাম যা খুশি তাই দিতে পারেন। যেমন করে মাইক্রোসফট তার আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের নাম দিচ্ছে কাটানা। সো অ্যাকচুয়ালি যখন আপনি বলতেছেন এখানে, আপনাদের মনে আছে কিনা গেট ওয়েন কনটেক্সট যে কথাটা আমি লিখছিলাম আমাদের হোম কন্ট্রোলারে, এই যে গেট ওয়েন কনটেক্সট, অ্যাকচুয়ালি এখানে আসলে যে ইমপ্লিমেন্টেশনটা, যে কনটেক্সটটা আমি পাচ্ছি আসলে আলটিমেটলি ওই ওয়েনেরই ইমপ্লিমেন্টেশন, এবং এই অংশটা আসলে কাটানার মানে কাটানা বলা হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনটাকে। যদিও পরবর্তীতে মাইক্রোসফট যে কথাটা বলতেছে যে ASP.NET কোরে এসে সে আর এই ওয়েন কাটানা এই জিনিসগুলোকে আলাদা করে নাই, সে ASP.NET আইডেন্টিটিকে ASP.NET কোরের পার্ট হিসেবে সে ইমপ্লিমেন্ট করছে। এবং আমি একটু ধারণা দিয়ে রাখি, সেটা ASP.NET কোরও কিন্তু আসলে ওয়েন দ্বারা ইমপ্লিমেন্টেড, যে কারণে কোর সো মাচ লাইট ওয়েট। সো এইটাও আসলে ওয়েন দ্বারা ইমপ্লিমেন্টেড হবে। পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? তার মানে মাইক্রোসফট পরবর্তীতে যে স্পেশালাইজেশন কম্পোনেন্টগুলো বানাচ্ছে সে ওয়েন দিয়ে ইমপ্লিমেন্ট করতেছে, সে আর এই সিস্টেম ডট ওয়েব এই ভারী রেফারেন্সটা নিয়ে কাজ করতেছে না। সো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত পজ রাখি। আমরা এই সেশনে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করে ফেললাম সেই জিনিসগুলো একটু সামারি টেনে ফেলি। সেটা হচ্ছে যে ASP.NET আইডেন্টিটির নিজস্ব কিছু ইন্টারফেস আছে, সেটা হচ্ছে আই ইউজার, আই রোল, এবং এইটার ইমপ্লিমেন্টেশন করার জন্য এনটিটি ফ্রেমওয়ার্কের সে যে রেফারেন্স ইউজ করছে তার জন্য আমরা যে ক্লাসগুলো ইউজ করছি, আইডেন্টিটি ইউজার, আইডেন্টিটি রোল, এবং এই আইডেন্টিটি ইউজার, আইডেন্টিটি রোলকে যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের ডিবি কনটেক্সট, যেমন আমাদের ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে অ্যাসেট ডিবি কনটেক্সট। এটা আসলে ইনহেরিট করছি আইডেন্টিটি ডিবি কনটেক্সট দিয়ে, যাতে ডিবি কনটেক্সট ইউজার রিলেটেড
যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো পায়। ফাইন। পরবর্তীতে আমরা যাতে এই ইউজার এবং রোল এই জিনিসগুলো প্রপার ওয়েতে ইউজ করতে পারি সেই জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো আমরা ইউজ করছি সেটা হচ্ছে ইউজার ম্যানেজার হুইচ ইজ ডিপেন্ডেন্ট টু ইউজার স্টোর এবং হুইচ ইজ ডিপেন্ডেন্ট টু কনটেক্সট। সেম ওয়েতে যে জিনিসটা ইউজ করা হয় রোল ক্রিয়েট করার জন্য রোল ম্যানেজার, রোল স্টোর, কনটেক্সট। আর একটা জিনিস আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজার which is dependent to user manager আলাদা করে কল আসছে। হ্যালো, আমার কল কি কোনো কারণে হোল্ড হয়ে গেছিল? সবাই কি শুনতে পাচ্ছিলেন? লুথুর ভাই আছেন? ওকে, লুথুর ভাই এখান থেকে কেটে গিয়ে হয়তো আমাকে পার্সোনালি কল দিয়ে ফেলছে, এই কারণে এটা হোল্ড হয়ে গেছে। শ্রাবণ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ফাইন। সাইন ইন ম্যানেজার ইজ ডিপেন্ডেন্ট টু ইউজার ম্যানেজার এবং আলটিমেটলি ইউজার ম্যানেজার যে সকল ডিপেন্ডেন্সি আছে সেগুলা তার মতো করে কাজ করতেছে। সো এখন আমাদের আজকের পার্সপেক্টিভে আমরা যতটুকু আগাইছি সেটা হচ্ছে আমরা ইউজার ম্যানেজার দিয়ে ইউজার ক্রিয়েট করতে পারছি, বাট ইউজার সাইন ইন করাতে পারি নাই। আমি যে জায়গাটা সন্দেহ করতেছি সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজারের পার্সপেক্টিভে আমরা অ্যাপ্লিকেশন ইউজার চিনাই দিচ্ছি, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে অথেন্টিকেশন ম্যানেজার চিনাই দেওয়ার সময় আমরা কনটেক্সট ওইন কনটেক্সট ইউজ করছি, বাট ওইন কনটেক্সট ঠিকঠাক মতো যে জিনিসগুলো পাওয়ার কথা সেই জিনিসগুলো পাইছে কিনা এটা আসলে ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আসলে কনফিগার করে দিতে হয় আমাদের এই স্টার্টআপ ক্লাসে। এই জিনিসগুলো কনফিগার না করে দিলে আসলে ঠিকঠাক মতো পাওয়ার কথা না ওইনের, এই কারণেও প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা সলভ করে নিয়ে রোল এবং রোল বেসড কিভাবে কাস্টমাইজ, আপনি যে যে জিনিসগুলো নিয়ে আপনারা কনসার্ন হচ্ছেন যে কাস্টমাইজের যে কাজগুলো ওইটা কিভাবে করা যায় ওই জিনিসটা আলোচনা করে ফেলবো। সো টার্গেট করতেছি সোমবার। ওকে, ঠিক আছে, আজকে এখানে ক্লোজ করি।